নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরক খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখিকা তন্দ্রা নাথের কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প, যার নাম ডেথ কাউন্টডাউন। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি আপনাদের কেমন লাগলো। আর পুরো গল্পটাই আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর হোল্ড ইউর সিট টাইট, কারণ মৌসুম বিগড়নে ওয়ালা হ্যায়। বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। কলকাতার উপকণ্ঠে রাজেন্দ্রপুর গ্রাম। সেখানে অহিনবাবুর পৈতৃক বাগানবাড়ি বসন্তবিলাস। আজ অহিনবাবুর একমাত্র মেয়ে পিয়ালির 23তম জন্মদিন। পুরনো আমলের ঝাড়লণ্ঠনগুলো আজ আবার জ্বলে উঠেছে। হলঘরে ধোঁয়া ওঠা কফি আর দামি পারফিউমের গন্ধ মিশে এক অদ্ভুত আভিজাত্য তৈরি করেছে। আড্ডার মধ্যমণি হয়ে বসে আছেন অহিনবাবু। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে চওড়া ফ্রেমের চশমা। পাশে বসে আছেন তার পুরনো বন্ধু ডাক্তার বিনয় মজুমদার। ডাক্তারবাবু মানুষটা আমুদে, নিজের বলা জোকসে নিজেই হেসে কুটিপাটি খান। সোফার এক কোণে বসে স্মার্টফোনে মগ্ন অহিনবাবুর ছোট ভাই সুমিত এবং তার স্ত্রী মালিনী। আর জানলার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছেন অহিনবাবুর বিশ্বস্ত সেক্রেটারি সৌনক। আরে বিনয়, হাসতে হাসতে তো তুই শেষ হবি। শোনো সবাই, বিনয় একবার রোগীর নাকের মধ্যে থার্মোমিটার গুঁজেই চা খেতে চলে গিয়েছিল। অহিনবাবুর এই কথায় ঘরে হাসির রোল উঠল। বিনয় ডাক্তার চশমাটা নাক থেকে ঠেলে তুলে বললেন, রাখ রাখ, তুই যেবার ব্যবসার ইনভয়েস মনে করে প্রেমের চিঠি পিয়নকে দিয়ে দিয়েছিলি, সেটা কি সবাই জানে? হাসাহাসি যখন তুঙ্গে, ঠিক তখনই পিয়ালি উপরতলা থেকে নেমে এলো। পরনে গাঢ় নীল রঙের একটা সিল্কের শাড়ি। তাকে দেখে সুমিতবাবু বলে উঠলেন, বাহ, পিয়ালিকে আজ একদম ওর মায়ের মতো লাগছে। বর্দা, মেয়ে কিন্তু বড় হয়ে গেল। পিয়ালি হাসল, কিন্তু তার হাসিতে যেন একটা চাপা আতঙ্ক ছিল। সৌনকের দিকে একবার তাকালো শুধু। মুহূর্তের জন্য চোখটা নামিয়ে নিল সৌনক। এই ছোট ছোট চোখের ইশারাগুলো কিন্তু কারো চোখ এড়ায়নি। মা, আমি একটু বাথরুম থেকে আসছি, তোমরা ডিনারের টেবিল রেডি করতে বলো। কথাটা বলেই পিয়ালি ধীর পায়ে করিডোরের দিকে চলে গেল। ঘড়িতে তখন রাত 9:30। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বাজ পড়ার শব্দে বাড়িটা মাঝে মাঝে কেঁপে উঠছে। 10 মিনিট কেটে গেল, কিন্তু পিয়ালি ফিরল না। 15 মিনিট পরে মালিনী দেবী অধৈর্য হয়ে উঠলেন। উফ, মেয়েটা গেল কোথায়? সৌনক, একটু দেখো তো, পিয়ালি কি ওপরে নিজের ঘরে গেল? সৌনক করিডোরের দিকে এগোতেই একটা আর্তনাদ শোনা গেল। না, সেটা পিয়ালির গলা নয়, সেটা সৌনকের। পিয়ালি, 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 সবাই এদিকে এসো। পিয়ালি, 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 তোমার কি হয়েছে? পিয়ালি। সবাই পাগলের মতো করিডোরের শেষ মাথায় কমন বাথরুমের দিকে ছুটলেন। দরজার কাছে দাঁড়িয়ে সৌনক থরথর করে কাঁপছে। ভেতরে যা দৃশ্য দেখা গেল তাতে অহিনবাবু চিৎকার করে জ্ঞান হারালেন। পিয়ালি মেঝেতে পড়ে আছে। তার গলার নলিটা নিখুঁতভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে চিড়ে দেওয়া হয়েছে। টাইলসের সাদা মেঝেতে বয়ে যাচ্ছে রক্তের নদী। পিয়ালির হাতের কাছে একটা ছোট কাঁচের শিশি পড়ে আছে, যেটা থেকে চুইয়ে নীল রঙের কোনো তরল বেরোচ্ছে। আধ ঘন্টার মধ্যে রাজেন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে গেল। সাথে জিপে করে এলো এক ছিপছিপে চেহারা ছেলে। পরনে একটা সাধারণ হুডি আর জিন্স, হাতে একটা ছোট নোটবুক। তার নাম আরণ্যক। লোকাল থানার ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি আরণ্যককে মোটেও পছন্দ করেন না, কিন্তু উপর মহলের চাপে তাকে সাথে নিতে হয়েছে একরকম। ইন্সপেক্টর রুদ্র রাগী চোখে আরণ্যকের দিকে তাকিয়ে বললেন, দেখো হে ছোকরা, এটা সিরিয়াস মার্ডার কেস, কোনো রহস্য রোমাঞ্চ উপন্যাস নয়।
এখানেই তোমার ওই ডিটেকটিভগিরি ভলিয়ে যদি প্রমাণ নষ্ট করো তবে সোজা হাজতে পুরে দেব। আরণ্যকের ঠোঁটের কোণে একটু হাসির ঝিলিক ফুটে উঠল, তবে কোনো উত্তর না দিয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলো শুধু। ঠিক তখনই নজরে পড়ল বাথরুমের জানলাটা বাইরে থেকে ভেজানো। বেশ চিন্তিত গলায় আরণ্যক বলল, স্যার আপনি কি মনে করেন খুনি ওই জানালা দিয়ে পালিয়েছে? অবশ্যই, জানলা খোলা, বৃষ্টির জল ভেতরে ঢুকছে, সিম্পল লজিক। নিশ্চয়ই কোনো চোর বা বদমাইশ গাছ বেয়ে উপরে উঠেছিল। ইন্সপেক্টর রুদ্র বেশ বিরক্তি সুরে বললেন, লজিকটা খুব সিম্পল হলেও সিচুয়েশনটা কিন্তু সিম্পল নয়। একটু ভালো করে দেখুন, জানালার পাল্লায় বৃষ্টির ঝাপটা লাগছে, কিন্তু জানালার নিচের খিলটা একদম শুকনো। তার মানে জানালাটা এইমাত্র খোলা হয়েছে। আর পিয়ালির হাতের কাছে ওই শিশিটা, এটা কিসের? বেশ স্পষ্ট গলায় বলল আরণ্যক। ডাক্তার বিনয় তখন পাশে দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনি নিচু হয়ে বললেন, এটা এটা তো পটাশিয়াম সায়ানাইড হতে পারে, কিন্তু গলা তো কাটা। বিষ খাইয়ে আবার গলা কাটলো কেন? এটা তো মজার ব্যাপার ডাক্তারবাবু। খুনি পিয়ালিকে মারার পর নিশ্চিত হতে চেয়েছিল যে সত্যি মরেছে কিনা, তাই ডাবল অ্যাটাক। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল আরণ্যক। ইন্সপেক্টর রুদ্র চিৎকার করে উঠলেন, সবাই ড্রয়িং রুমে যান, কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। কনস্টেবল, সৌরভকে ধরো তো, ওর হাতে রক্তের দাগ কেন? সৌনক আর্তনাদ করে উঠল, স্যার, আমি যখন পিয়ালিকে পড়ে থাকতে দেখি ওকে তুলতে গিয়েছিলাম। আমি খুনি নই, আমি খুনি নই। স্যার সৌনকবাবুর হাতে রক্তের দাগ যতটা না আছে তার চেয়েও বেশি আছে চুন আর রক্তের দাগ। আজকে এই বাথরুমে কোনো রিপেয়ারিং হয়েছে? অখিনবাবু তখন ধক করে উঠে বসেছেন। তিনি কাঁপা গলায় বললেন, না, কোনো কাজ হয়নি। কিন্তু সুমিত, আজ বিকালে তুই না বাথরুমের কল ঠিক করতে ঢুকেছিলি? সুমিতবাবুর মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। মজার বিষয় হলো পিয়ালির গলায় যে কাটা দাগটা সেটা কোনো সাধারণ ছুরি না, ওটা অনেকটা ল্যাবরেটরিতে ব্যবহৃত স্ক্যালপেলের মতো। রুদ্র স্যার, বাড়ির সবার ব্যাগ আর আলমারি চেক করা দরকার। ইন্সপেক্টর রুদ্র আরণ্যককে ধমক দিলেন, আমাকে শিখিও না কি করতে হবে। সমিতবাবু, আপনি ওই সময় কোথায় ছিলেন? সুমিত কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের বাতিগুলো দপ করে জ্বলে উঠল আর নিভে গেল। বাইরে থেকে একটা বিকট শব্দ এলো, বাজ পড়ার শব্দ। আর ঠিক সেই অন্ধকারের মধ্যেই একটা অস্পষ্ট ছায়া সবার সামনে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। কেউ নড়বেন না। রুদ্র স্যার, আলো জ্বালান। টর্চের আলো যখন সিঁড়ির উপরে পড়ল, দেখা গেল সেখানে কেউ নেই, কিন্তু সিঁড়ির ধাপে ধাপে টাটকা রক্তের ছাপ। কে গেল ওটা? কনস্টেবল, ধরো ওকে। পুলিশ যখন ওপরে ছুটল, আরণ্যক তখন শান্তভাবে মেঝের দিকে তাকিয়ে রইল। সে দেখল রক্তের ছাপগুলো সিঁড়ির মাঝপথে গিয়ে হঠাৎ বদলে গেছে। ওগুলো আর মানুষের পায়ের ছাপ নেই, যেন কোনো জানোয়ারের থাবা। এই খুনের উদ্দেশ্য শুধু পিয়ালিকে মারা নয়, বরং এই বাড়ির সবাইকে পাগল করে দেওয়া। সুমিতবাবুর হাতে ওটা কিসের দাগ ছিল? ডাক্তারবাবু এত ভয় পাচ্ছেন কেন? পরক্ষণেই উপরতলা থেকে একটা ভারী কিছু পড়া শব্দ হলো। সবাই দৌড়ে ওপরে গিয়ে দেখলেন সুমিতবাবুর স্ত্রী মালিনী দেবী বারান্দার রেলিং থেকে নিচে ঝুলে আছে। তার গলায় ফাঁস লাগানো, কিন্তু মৃতদেহের ভঙ্গি বলছে তাকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। টুইস্ট নাম্বার 1, যাকে আমরা সন্দেহ করছিলাম তার স্ত্রী এখন লাশ। এবার কি বলবেন রুদ্র স্যার? খুনি কি এখনো জানালা দিয়ে পালাচ্ছে? ইন্সপেক্টর রুদ্রর কপালে ঘাম জমে উঠেছে। 1 ঘন্টায় 2টো খুন। তার এলাকায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আর এই 19 বছরের ছোকরা তাকে পদে পদে অপদস্থ করছে। চুপ করো অরণ্যক, এবার আমি সুমিতকে অ্যারেস্ট করব। ও নিশ্চয়ই ওর স্ত্রীকে মেরেছে। অ্যারেস্ট তো করবেন, কিন্তু সুমিতবাবু কোথায়? দেখুন, উনি কিন্তু ঘরে নেই। সত্যি সুমিতবাবু বেপাত্তা। উৎসবের সেই রাতটা তখন এক রক্তমাখা শ্মশানে পরিণত হয়েছে। বৃষ্টির বেগ কমেনি, বরং বেড়েছে। ড্রয়িং রুমে একটা থমথমে নীরবতা। পিয়ালির লাশটা চাদর দিয়ে ঢাকা হয়েছে, আর বারান্দায় ঝুলতে থাকা মালিনী দেবীর দেহটা নামিয়ে এনে পাশের সোফায় রাখা হয়েছে। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি রাগে আর উত্তেজনায় ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছেন। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। কি অদ্ভুত ব্যাপার, একটা জলজ্যান্ত মানুষ ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। কনস্টেবল,
তোমরা কি পুরো বাড়ি সার্চ করেছো? আগে হ্যাঁ স্যার, নিচের তলা, ছাদ, বাগান সব দেখা হয়েছে। কোথাওই সুমিতবাবুর চিহ্ন নেই। সদর দরজায় সেন্ট্রি দাঁড়িয়ে আছে, সেখান দিয়ে কেউ বেরোয়নি। রুদ্র স্যার, একটা কথা ভাবুন, সুমিতবাবু যদি খুন হতেন তবে নিজের স্ত্রীকে মেরে পালানোর জন্য সদর দরজা ব্যবহার করতেন না। আর বাগান বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। বৃষ্টির এই কাদা মারিয়ে পাঁচিল টপকানো তার মতো মধ্যবয়সী মানুষের পক্ষে কতটা সম্ভব? তুমি কি বলতে চাও সুমিত নির্দোষ? তাহলে ও পালালো কেন? আমি বলিনি ও নির্দোষ, আমি বলছি ও পালিয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আচ্ছা ডাক্তারবাবু, মালিনী দেবীর মৃত্যুর সময়টা কি আন্দাজ করতে পারেন? ডাক্তার বিনয় মজুমদার এতক্ষণ এক কোণে জড়সড়ো হয়ে বসেছিলেন। তার হাত এখনো কাঁপছে। তিনি ঢোক গিলে বললেন, আমি আমি ঠিক বুঝতে পারছি না, তবে শরীরটা এখনো গরম। এই মাত্র মারা হয়েছে। ইন্টারেস্টিং। পিয়ালি খুন হওয়ার ঠিক 10-15 মিনিটের মধ্যে মালিনী দেবী খুন হলেন। খুনি কি ফ্ল্যাশ, নাকি এই বাড়িতে একাধিক খুনি আছে? ঠিক সেই সময় অহিনবাবু ডুকরে কেঁদে উঠলেন। আমার আমার সব শেষ হয়ে গেল রুদ্র। মেয়েটা চলে গেল, ভাই বউটাও গেল। সুমিত কোথায়? ও কি তবে পাগল হয়ে সব করলো? অহিনবাবু, সুমিতবাবুর সঙ্গে কি পিয়ালির কোনো বিরোধ ছিল, মানে সম্পত্তির ভাগ বা অন্য কিছু? না না, সুমিত তো পিয়ালিকে নিজের মেয়ের মতো দেখতো। তবে ইদানিং ও শেয়ার বাজারে অনেক টাকা হেরেছিল, খুব ডিপ্রেশনে ছিল। স্যার, আমি কি একটা কথা বলবো? সুমিতবাবু আজ বিকেলে যখন বাথরুমে ঢুকেছিলেন, আমি ওনাকে মালিনী দেবীর সাথে খুব চেঁচামেচি করতে শুনেছিলাম। মালিনী দেবী বলছিলেন, তুমি যদি এটা করো তবে আমি সবাইকে কিন্তু বলে দেব। ইন্সপেক্টর রুদ্র এক ঝটকায় সৌনকের সামনে গিয়ে দাঁড়ালেন। কি বলে দেবে? পুরোটা বলো। আমি ঠিক শুনতে পাইনি স্যার। পিয়ালি তখন মিউজিক বাজাচ্ছিল। আরণ্যক উঠে দাঁড়ালো। রুদ্র স্যার, চলুন ওপরের ঘরে একবার যাওয়া যাক। সুমিতবাবু যেখান থেকে গায়েব হলেন। সবাই মিলে উপরতলা সেই বারান্দায় গেলেন। মালিনী দেবীকে যেখান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। বারান্দার গ্রিলটা বেশ উঁচু। আরণ্যক পকেট থেকে একটা ছোট টর্চ বের করে মেঝেতে আলো ফেলল। রুদ্র স্যার, এদিকে দেখুন, মেঝের উপর কিছু ঘষ্টানোর দাগ, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে গ্রিলের গায়ে একটা নীল কাপড়ের সুতো। নীল কাপড়? পিয়ালি তো নীল শাড়ি পরেছিল, কিন্তু মালিনী দেবীর পরনে তো ছিল ঘিয়ে রঙের সালোয়ার। ঠিক ধরেছেন, তার মানে পিয়ালি খুন হওয়ার পর তাকে এখানে আনা হয়েছিল? না, সেটা সম্ভব নয়। পিয়ালির লাশ তো নিচে বাথরুমে। তাহলে এই নীল সুতো এলো কোত্থেকে? হঠাৎ বাগান বাড়িটার পেছনের দিকে একটা বিকট শব্দ হলো। কেউ যেন কাঁচ ভেঙেছে। পুলিশ আর আরণ্যক দ্রুত নিচের তলায় নেমে এলো। কিচেনের জানলাটা ভাঙা। মেঝের উপরে পড়ে আছে একটা নীল রঙের রেইনকোট, একদম ভিজে চুপচুপে। স্যার, ওদিকে যেন কে দৌড়ে গেল। ইন্সপেক্টর রুদ্র আর তার ফোর্স বৃষ্টির মধ্যেই বাগানে ছুটে গেলেন। আরণ্যক কিন্তু গেল না। সে শান্তভাবে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা ওই নীল রেনকোটটা দেখছিল। সেই রেনকোটটা তুলতেই তার ভেতর থেকে একটা ভাঁজ করা চিরকুট বেরিয়ে এলো। তাতে কাঁপা কাঁপা হাতে লেখা, সবাইকে মরতে হবে, আজ রাতে কেউ বাঁচবে না। পরবর্তী শিকার যে সবচেয়ে বেশি জানে। আরণ্যক চিরকুটটা নিয়ে ড্রয়িং রুমে ফিরল। সেখানে ডাক্তার বিনয় আর সৌনক বসেছিলেন। অহিনবাবু ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। ডাক্তারবাবু, আপনি কি মনে করেন যে সবচেয়ে বেশি জানে সে কে? বিনয় ডাক্তার ফ্যাকাশে মুখে বললেন, আমি আমি কি করে জানবো? আপনার ব্যাগে সায়ানাইড থাকে কেন ডাক্তারবাবু? আজ পিয়ালির লাশের পাশে যে শিশিটা পাওয়া গেছে ওটা তো আপনার ব্যাগ থেকেই এসেছে, তাই না? বিনয় ডাক্তার থমকে গেলেন। তুমি তুমি কিভাবে জানলে? আপনার ব্যাগের চেনটা খোলা ছিল যখন আমরা লাশ দেখতে পাই। আর পিয়ালির লাশের পাশে ওই শিশিটার ছিপি আপনার পকেটে আমি উঁকি মারতে দেখেছি। ডাক্তার বিনয় আর কোনো কথা বলতে পারলেন না। তিনি সোফায় ভেঙে পড়লেন। সৌনক স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার মানে ডাক্তারবাবু খুনি? উনি পিয়ালিকে বিষ দিয়েছেন? দাঁড়ান সৌনকবাবু, ডাক্তারবাবু বিষ দিতে পারেন, কিন্তু গলা কাটবেন কেন? আর মালিনী দেবীকে ঝোলাবেনই বা কেন? ডাক্তারবাবুর শরীরে তো কোনো জোর নেই।
ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ইন্সপেক্টর রুদ্রের গলার আওয়াজ পাওয়া গেল। তিনি ফিরে আসছেন, তবে একা নন। কনস্টেবলরা কাঁধে করে একটা দেহ নিয়ে আসছে। আরণ্যক এগিয়ে গিয়ে দেখল সেটা সুমিতবাবু। তার সারা শরীর কাদায় মাখা, কপাল থেকে চুইয়ে রক্ত পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ধরা। পেলুম বেটাকে, ঝোপের আড়ালে লুকিয়েছিল, কিন্তু আমাদের দেখেই পালানোর চেষ্টা করছিল। পাথরে লেগে পড়ে জ্ঞান হারিয়েছে। রুদ্র স্যার, উনি জ্ঞান হারাননি, উনি মারা গেছেন। আর এই সিরিঞ্জটা ওনার হাতে খুনি নিজে গুঁজে দিয়েছে। কি, সুমিত শেষ? হ্যাঁ, যাকে সবাই খুনি ভাবছিল সেই এখন 3 নম্বর লাশ। আর মজার ব্যাপার কি জানেন রুদ্র স্যার? সুমিতবাবু বিষে মারা যাননি, ওনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, ঠিক যেমন মালিনী দেবীকে মারা হয়েছিল। এক রাতেই 3 জন খুন। অহিনবাবু ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। তার চোখে এখন উন্মাদের মতো দৃষ্টি। আমার ভাইকেও মেরে ফেললো। বিনয়, তুমি আমার বাড়ি এসে সব করছো? বিনয় ডাক্তার কাঁদতে কাঁদতে বললেন, ওহিন, বিশ্বাস কর, আমি কাউকে মারিনি। আমি শুধু বিষের শিশিটা হারিয়ে ফেলেছিলাম। আরণ্যক গম্ভীর হয়ে জানলার পাশে দাঁড়ালো। সে বুঝতে পারছে খুনি খুব ঠান্ডা মাথায় এক একজনকে সরিয়ে দিচ্ছে এবং প্রত্যেকবার একজনকে সন্দেহভাজন বানিয়ে দিচ্ছে। প্রথমে অহিনবাবু, যাকে পিয়ালি সন্দেহ করেছিল হয়তো, তারপর সুমিতবাবু, যিনি পালিয়েছেন ভাবা হয়েছিল, আর এখন ডাক্তার বিনয়। রুদ্র স্যার, এই বাড়িতে এমন কেউ একজন আছে যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সে আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। সোনকবাবু, আপনি ডিনারের জন্য কফি এনেছিলেন? হ্যাঁ, কিন্তু কেউ তো খায়নি। ভালো করেছেন, কারণ ওই কফির কাপে হয়তো আমাদের সবার জন্য মৃত্যু অপেক্ষা করছিল। রুদ্র স্যার, বাড়ির পেছনের গেটটা একবার চেক করুন তো। আমার মনে হচ্ছে কেউ ভেতরে ঢুকছে। ঠিক সেই সময় পুরো বাড়ির আলো নিভে গেল। ঘোর অন্ধকারে শোনা গেল একটা তীক্ষ্ণ হাসির শব্দ, তারপর একটা ভারী চর মারার শব্দ আর ধস্তাধস্তি। রুদ্র স্যার, টর্চ জ্বালান তাড়াতাড়ি। আলো জ্বালতেই দেখা গেল ইন্সপেক্টর রুদ্র মেঝেতে পড়ে আছেন, তার হাত করাটা গায়েব। আর ডাক্তার বিনয় মজুমদার যেখানে বসেছিলেন সেখানে শুধু একটা রক্তমাখা রুমাল পড়ে আছে। ডাক্তারবাবু উধাও। অন্ধকারে বসন্ত বিলাস এখন যেন নরক। জেনারেটর চালানো যাচ্ছে না, কারণ কে বা কারা ডিজেলের পাইপ কেটে দিয়েছে। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি কপাল টলতে টলতে উঠে দাঁড়ালেন। তার হাতের টর্চটা ভেঙে গেছে। কনস্টেবলের টর্চের আলোয় দেখা গেল তার কপাল কেটে রক্ত ঝরছে। হারাম জাদা, পেছন থেকে রড দিয়ে মারলো। আমার সার্ভিস রিভলভার আর হাত করা দুটোই উধাও। বিনয় ডাক্তারকে বোধহয় তুলে নিয়ে গেছে। ডাক্তারবাবুকে কেউ তুলে নিয়ে যায়নি রুদ্র স্যার, উনি স্বেচ্ছায় দৌড় দিয়েছেন। তবে উনি খুনি নন, উনি শিকার। নিজের পাপ ঢাকতে গিয়ে উনি এখন বড় ফাঁদে পা দিয়েছেন। আমার বাড়িতে সব কি হচ্ছে? আরণ্যক, তুমি ছেলে মানুষ, তুমি কি বুঝবে? আমার ভাই নেই, ভাই বউ নেই, মেয়েটাও শেষ। এবার কি বিনয়কেও মরতে হবে? আরণ্যক উত্তর দিল না। সে নিচু হয়ে ড্রয়িং রুমের কার্পেটে পড়ে থাকা রক্তমাখা রুমালটা তুলে নিল। রুমালটা থেকে একটা উৎকট ওষুধের গন্ধ আসছে। ক্লোরোফর্ম নয়, অন্য কিছু। সৌরভবাবু, আপনি তো অহিনবাবুর ছায়া সঙ্গী, এই রুমালটা কি আপনার চেনা? সৌনক ঘামতে ঘামতে কাছে এলো। আলোর ঝাপটায় তার চেহারাটা ভুতুরে লাগছে। না, মানে এরকম রুমাল তো বাড়িতে অনেকেই ব্যবহার করে, তবে এটা ডাক্তারবাবুর হতে পারে। উনি সবসময় পকেটের রুমাল রাখেন। রুদ্র স্যার, চলুন তো ওপরতলার ওই লাইব্রেরি ঘরটা দেখি। এই বাড়িতে সিসিটিভি নেই, কিন্তু আপনার কনস্টেবলরা কি বাগানটা ঘিরে রেখেছে? হ্যাঁ, 2 জন গেটে আর 2 জন পেছনের দিকে। মাছি গলার উপায় নেই। তারা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, হঠাৎ দোতলার বারান্দা থেকে একটা আর্তনাদ ভেসে এলো। বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলিনি। গলাটা ডাক্তার বিনয়। সবাই পাগলের মতো দৌড়ে ওপরের করিডোরে গেল। করিডোরের শেষ মাথায় লাইব্রেরি ঘরের দরজাটা ভেতর থেকে সশব্দে বন্ধ হয়ে গেল। ইন্সপেক্টর রুদ্র দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। খোল খোল খোল, দরজা খোল, পুলিশ বলছি, পুলিশ। ভেতর থেকে কোনো শব্দ নেই। আরণ্যক হঠাৎ করিডোরের পাশের বড় আয়নাটার দিকে তাকালো।
আয়নার উপরে রক্ত দিয়ে বড় বড় করে লেখা, পাপের প্রায়শ্চিত্ত। রুদ্র স্যার, দরজাটা ভাঙুন। দেরি করলে ডাক্তারবাবুকে কিন্তু আর জ্যান্ত পাওয়া যাবে না। সবাই মিলে চড়াও হতেই পুরোনো আমলের ভারী সেগুন কাঠের দরজাটা ভেঙে পড়ল। ঘরের ভেতর নিকষ কালো অন্ধকার। লাইব্রেরির বড় বড় আলমারিগুলো যেন এক একটা দানব। টর্চের আলো ফেলতেই দেখা গেল ডাক্তার বিনয় মজুমদার ঘরের মাঝখানে একটা চেয়ারে বাঁধা, তার মুখে টেপ মারা। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কোলের উপর রাখা আছে একটা টাইম বোম। লাল ডিজিটাল স্ক্রিনে সেকেন্ডের কাঁটা কমছে। 30, 29, 28। সর্বনাশ! বোমা! সবাই পালাও! সবাই নিচে নামো, কুইক! সবাই যখন হুড়মুড় করে ঘর থেকে বের হতে যাচ্ছে, আরণ্যক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল ডাক্তার বিনয়ের চোখে জল, তিনি মাথা নাড়ছেন। আরণ্যক দ্রুত পকেট থেকে একটা পেন্সিল কম্পাস বের করে বোমার তারগুলোর দিকে তাকালো। রুদ্র স্যার, এটা বোমা নয়, টাইম সার্কিট মাত্র। উনি আমাদের ভয় দেখাতে চাইছি। আরণ্যক এক হ্যাঁচকায় তারটা ছিঁড়ে ফেলল। ঘড়িটা থেমে গেল। ডাক্তার বিনয়ের মুখের টেপটা খুলতেই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ওহিন, আমাকে মাফ করে দে। আমি সব বলতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে মেরে ফেলবে। কে মারবে বিনয়? কার কথা বলছো? ডাক্তার বিনয় কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই জানলার কাঁচ ভেঙে একটা গুলি এসে লাগলো বিনয় ডাক্তারের কাঁধে। তিনি ছিটকে পড়লেন। বাগান থেকে কেউ একজন লক্ষ্য ভেদ করেছে। জানলা থেকে সরো, ওটা স্নাইপার হতে পারে। পুলিশ বাগানের দিকে গুলি চালাতে চালাতে দৌড়ল। আরণ্যক কিন্তু বিনয় ডাক্তারের পাশে হাঁটু কেটে বসল। গুলিটা গভীর নয়, শুধু চামড়া ঘেঁষে বেরিয়ে গেছে। ডাক্তারবাবু, এবার অন্তত বলুন, পিয়ালি কেন মারা গেল, আর সুমিতবাবু কেন পালাচ্ছিলেন? পিয়ালি জেনে গিয়েছিল ওহিন ওর নিজের বাবা নয়। ওহিন 20 বছর আগে এক নার্সিংহোম থেকে ওকে চুরি করেছিল, আর সুমিত সেটা জানতো। পিয়ালি এই সম্পত্তির আসল ওয়ারিস ছিল না। পুরো ঘরটা থমকে গেল। অহিনবাবুর চেহারা মুহূর্তের মধ্যে বদলে গেল। তার চোখের শোক যেন উবে গিয়ে এক ক্রূর হাসি ফুটে উঠল। বিনয়, তুই বড্ড বেশি বকিস, এই জন্য তোকে আর রাখা যাচ্ছে না। অহিনবাবু শান্তভাবে নিজের পকেট থেকে একটা ছোট পিস্তল বের করলেন। সবাই স্তব্ধ। যে লোকটা এতক্ষণ কান্নাকাটি করছিল, সে এখন খুনি। অহিন বাবু, পিস্তল নামান, আপনি এখন পুলিশ কাস্টাডিতে। রুদ্র, তোমার বন্দুক তো আমার কাছে, তুমি এখন অসহায়। আরণ্যক, তুমি খুব স্মার্ট ছেলে, কিন্তু একটা ভুল করেছো। তুমি ভেবেছিলে খুনি বাইরে থেকে এসেছে, অথচ খুনি তো তোমার সামনেই বসে মায়া কান্না কাঁদছিল। আরণ্যক হাসল। তার চোখে কোনো ভয় নেই। আমি জানতাম অহিনবাবু, আপনার ড্রয়িং রুমের সেই ঘড়িটার ভেতর সিসিটিভির রিসিভার লুকোনো আছে। আপনি নিজেই সব রেকর্ড করছিলেন যাতে পরে প্রমাণ করতে পারেন খুনি সুমিত বা ডাক্তার বিনয়। কিন্তু একটা জিনিস আপনি হিসেব করেননি। কি? আপনার সেক্রেটারি সৌনকবাবু, উনি আজ বিকেলে পিয়ালির সঙ্গে কথা বলেছিলেন। পিয়ালি ওনাকে একটা চিঠি দিয়েছিল যেখানে আপনার সব কুকীর্তির কথা লেখা ছিল। সৌনকবাবু, চিঠিটা বের করুন তো। সৌনক কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা খাম বের করল। অহিনবাবুর হাত কাঁপতে শুরু করলো। সৌনক, তোকে আমি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস না চাই, আপনি পিয়ালিকে মেরেছেন যাতে ও সত্যিটা না বলতে পারে। তারপর মালিনী দেবীকে মেরেছেন কারণ উনি বাথরুমের সামনে আপনাকে দেখেছিলেন, আর সুমিতবাবুকে মেরে বাগানে ফেলে রেখেছিলেন যাতে তাকে পুলিশ খুনি ভাবে। কিন্তু অহিনবাবু, ওই নীল রেইনকোটটা কিন্তু আপনি পরেননি। তবে কে পড়েছিল? ওই রেইনকোটটা পড়েছিল পিয়ালি নিজে। ও বাগান দিয়ে পালানোর চেষ্টা করছিল আপনার হাত থেকে বাঁচতে। আপনি ওকে বাথরুমে ধরে ফেলেন। হঠাৎ লাইব্রেরির পেছনের গোপন দরজাটা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক ছায়া, নীল রেইনকোট পরা। অহিনবাবু চিৎকার করে উঠলেন, ভূত! পিয়ালির ভূত! ছায়াটা হাতের রড দিয়ে অহিনবাবুর মাথায় আঘাত করল। অহিনবাবু জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। রেইনকোটের হুডটা সরাতেই দেখা গেল এক তরুণী, কিন্তু সে পিয়ালি নয়।
ইনি হলেন ডিটেকটিভ রূপসা, আমার সিনিয়র। আমরা দুজনেই এই বাড়িতে ছদ্মবেশে এসেছিলাম আপনার খেলা ধরতে। ইন্সপেক্টর রুদ্র হাঁ করে তাকিয়ে রইলেন। তার মানে পুরোটা একটা সাজানো নাটক ছিল? না রুদ্র স্যার, খুনগুলো সত্যি। অহিনবাবু সত্যি পিয়ালি আর মালিনী দেবীকে মেরেছেন। আমরা শুধু ওনাকে জালে ফেলার জন্য ডাক্তার বিনয়কে টোপ হিসেবে ব্যবহার করেছি। কিন্তু আরণ্যক থেমে গেল। তার নজর পড়ল মেঝের ওপর পড়ে থাকা অহিনবাবুর পিস্তলটার দিকে। ওটা আসল পিস্তল নয়, একটা লাইটার। রুদ্র স্যার, অহিনবাবুকে ধরুন, ও নাটক করছে। কিন্তু দেরি হয়ে গেছে। অহিনবাবু জানলা দিয়ে নিচে লাফ দিয়েছেন। নিচে বৃষ্টির অন্ধকারে তিনি মিলিয়ে গেলেন। টুইস্টের পর টুইস্ট রুদ্র স্যার, উনি আমাদের চোখের সামনে থেকে পালিয়ে গেল। এবার শুরু হবে আসল হান্টিং। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে। জানলা দিয়ে অহিনবাবুর লাফিয়ে পড়া দৃশ্যটা সবার চোখের সামনে এখনো ভাসছে। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি কিংকর্তব্য বিমূঢ় হয়ে জানলার ধারে দাঁড়িয়ে টর্চ মারছেন। নিচে শুধু কর্দমাক্ত মাটি আর ঘন ঝোপঝাড়। মানুষের কোনো চিহ্ন নেই। শ্যাট! একজন মার্ডারার আমার সামনে দিয়ে জানলা দিয়ে ছাপ দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কনস্টেবল, কনস্টেবল, তোরা নিচে কি করছিলি? স্যার স্যার ঝোপের আড়ালে কেউ একজন ফায়ার ক্র্যাকার ফাটিয়েছিল, আর আমরা ভেবেছিলাম হয়তো গুলি চলছে, তাই ওদিকে পজিশন নিতে গিয়েছিলাম। আর সেই সুযোগেই অহিনবাবু... মাথা ঠান্ডা করুন রুদ্র স্যার। অহিনবাবু এই জঙ্গলের প্রতিটি ইঞ্চি চেনেন। উনি জানতেন পুলিশকে কিভাবে সরাতে হয়। রূপসাদি, তুমি কি ওর পিছু নেবে? রূপসা, যে নীল রেনকোটের আড়ালে এতক্ষণ ছদ্মবেশে ছিল, সে জানলার কার্নিশে পা রেখে নিপুণ ভঙ্গিতে নিচে লাফিয়ে পড়ল। নামার আগে শুধু বলে গেল, আরণ্যক, তুমি ভেতরের দিকটা সামলাও। ডাক্তার বিনয় এখনো নিরাপদ নন। আরণ্যক ঘুরল বিনয় ডাক্তারের দিকে। ডাক্তারবাবু তখন মেঝের কোণে কুঁকড়ে বসে আছেন। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি এখনই হার্ট অ্যাটাক করবেন। ডাক্তারবাবু, আপনার আর লুকোনোর কিচ্ছু নেই। অহিনবাবু যখন আপনাকে মারতে পিস্তল বার করেছিলেন, আপনি তখন কেন বলেছিলেন অহিন সব বলতে চেয়েছিলাম? আপনি কি জানতেন অহিনবাবু পিয়ালিকে মারবেন? আমি শুধু পিয়ালির ডিএনএ রিপোর্টটা হাতে পেয়েছিলাম। ওহিন আমাকে টাকা দিয়ে রিপোর্ট পাল্টাতে বলেছিল, কিন্তু পিয়ালি আগেই জেনে গিয়েছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি ওর ওপর রেগেছিলাম ঠিকই, কিন্তু খুন করিনি আরণ্যক, বিশ্বাস করো। তার মানে পিয়ালি খুন হওয়ার সময় আপনি জানতেন খুনিকে, কিন্তু চুপ ছিলেন। সৌনকবাবু, আপনি এখন কোথায় যাচ্ছেন? সৌনক ধীরে ধীরে পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। আরণ্যকের প্রশ্নে সে চমকে উঠল। হ্যাঁ, আমি পুলিশের জিপটা ডেকে আনতে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে বের হতে হবে। অহিনবাবু হয়তো বন্দুক নিয়ে ওত পেতে আছেন। বসুন সৌনকবাবু, এই ঘরেই বসুন। রুদ্র স্যার, আপনার কাছে একটা হাত করা ছিল না, যেটা গায়েব হয়েছিল? সেটা খুঁজে পাওয়া গেছে। আরণ্যক আলমারির তলা থেকে একটা ঝকঝকে হাত করা বের করল। আরে, এটা তো আমারই হাত করা। এখানে এলো কি করে? খুনি যখন আপনাকে অন্ধকারে ধাক্কা দিয়ে হাত করাটা নিয়েছিল, সে আসলে চেয়েছিল অহিনবাবুকে ওটা দিয়ে বেঁধে ফেলতে, কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টায়। রুদ্র স্যার, খেয়াল করেছেন অহিনবাবু জানালা দিয়ে লাফানোর সময় তার পায়ের কোনো শব্দ হয়নি, যেন তিনি আগে থেকেই জানতেন নিচে নরম কিছুর উপর ল্যান্ড করবে। এই কুঠার ফেল, কুইক! বাবু, বাবু, অহিন বাবুকে বাঘে ধরলো। বাঘ? এই জঙ্গলে বাঘ আসবে কোত্থেকে? রুদ্র স্যার, চলুন, আর দেরি করা যাবে না। তারা সবাই টর্চ নিয়ে বাগানের পেছনের দিকে গেল। সেখানে কুকুরটা যন্ত্রণায় ছটফট করছে। তার পিঠে কেউ একজন নিখুঁতভাবে বিষাক্ত তীরের মতো কিছু একটা গেঁথে দিয়েছে। আর অহিনবাবু চিত হয়ে পড়ে আছেন বাগানের জলাধারের কাছে। কিন্তু এবারেও একটা নতুন টুইস্ট। অহিনবাবু বেঁচে আছেন, কিন্তু তার অবস্থা মৃতদেহের চেয়েও ভয়ঙ্কর। তার দুই হাত কবজি থেকে কেউ ধারালো কিছু দিয়ে আলাদা করে দিয়েছে। রক্তে মাখামাখি হয়ে তিনি গোঙাচ্ছেন। এ কি দৃশ্য! অহিন বাবু তো নিজেই খুনি ছিলেন, তবে ওনাকে কে এমন ভাবে পঙ্গু করলো? উনি খুনি ছিলেন, কিন্তু বড় কোনো শিকারীর জালে পড়ে গেছে। অহিনবাবু কে করলো এটা বলুন। অহিনবাবু কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে ওপরের দিকে নির্দেশ করলেন। ওপরতলার ব্যালকানিতে এক ছায়া দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো আমলের ক্রসবো। রুদ্র স্যার, ওদিকে দেখুন। আমাদের সন্দেহ ভুল ছিল। এই খেলায় একজন তৃতীয় খেলোয়াড় আছে যে অহিনবাবুকেও শাস্তি দিতে চায়।
ছায়াটা মুহূর্তের মধ্যে সরে গেল। আরণ্যক দৌড়তে শুরু করলো বাড়ির দিকে। তার পেছনে ইন্সপেক্টর রুদ্র। আরণ্যক থামো, ওটা খনি হতে পারে। আরণ্যক কিন্তু থামল না। সে সোজা অহিনবাবুর স্টাডি রুমে ঢুকল। সেখানে টেবিলে একটা ল্যাপটপ খোলা, স্ক্রিনে একটা লাইভ ফিড চলছে। ফিডটা দেখাচ্ছে রাজেন্দ্রপুর থানার ভেতরের দৃশ্য। সর্বনাশ! রুদ্র স্যার, এই লোকটা শুধু এই বাড়িতেই নয়, আপনার থানাতেও সিসিটিভি হ্যাক করে রেখেছে। ও জানতো আপনি কখন আসবেন, কাকে সন্দেহ করবেন। সৌনকবাবু, এবার আপনার মুখোশটা খুলুন। সৌনক ড্রয়িং রুমে বসেছিল। সে হাসল, এক নিষ্ঠুর শীতল হাসি। এতক্ষণে ধরলে আরো আমি ভেবেছিলাম তুমি আরো স্মার্ট। অহিনবাবুকে আমি মারিনি, আমি শুধু ওনাকে অসমর্থ করে দিলাম, যাতে উনি পালাতেও না পারেন আর কাউকে মারতেও না পারেন। বোন? কিন্তু পিয়ালি তো অহিনবাবুর পালিত কন্যা। পিয়ালি আমার বোন ছিল। অহিনবাবু 20 বছর আগে যে নার্সিংহোম থেকে বাচ্চা চুরি করেছিলেন, সেই বাচ্চাটা পিয়ালি ছিল না, বাচ্চাটা ছিলাম আমি। পিয়ালি ছিল সেই নার্সের মেয়ে যে অহিনবাবুকে সাহায্য করেছিল। অহিনবাবু পিয়ালিকে মেরেছেন আমার চোখের সামনে। আমি তো শুধু ওনার হাত দুটো কেড়ে নিয়েছি, যাতে উনি আর কোনো দিন ছুরি ধরতে না পারেন। সৌনক, সৌনক, তুমি আইন নিজের হাতে নিতে পারো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইন? যে আইন অহিনবাবুকে 20 বছর বাঁচিয়ে রেখেছে? না ইন্সপেক্টর, আমার কাজ এখনো বাকি। সৌনক পকেট থেকে একটা রিমোট বের করলো। রিমোটটা টিপবেন না সৌনকবাবু। ডাক্তার বিনয় আর কালা কাকা নির্দোষ। নির্দোষ কেউ নয় আরণ্যক। যে অপরাধ দেখেও চুপ করে থাকে, সে অপরাধীর চেয়েও বড় দোষী। সৌনক রিমোটের বাটন টিপতেই পুরো বাড়িতে একটা তীব্র সাইরেন বাজতে শুরু করলো, আর নিচের তলা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। সৌনক আগেই পেট্রোল ছিটিয়ে রেখেছিল। রুদ্র স্যার, পিয়ালিকে বাঁচাতে হবে। মানে পিয়ালির লাশটা, ওটার ভেতরেই আসল প্রমাণ আছে। আগুন আর ধোঁয়ার মাঝে আরণ্যক দেখল অহিনবাবু লড়খড় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তার কাঁটা হাত নিয়ে। এক বিভীষিকাময় দৃশ্য। আগুন দ্রুত ডালপালা ছড়াচ্ছে। পুরনো সেগুন কাঠের আসবাব আর দামি পর্দার উপর দিয়ে আগুনের জিপগুলো লক লক করে উপরে উঠছে। বসন্ত বিলাস এখন এক জ্বলন্ত নরককুণ্ড। ধোঁয়ায় চারপাশ অন্ধকার, নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। আরণ্যক, আরণ্যকে এখান থেকে বেরোতে হবে। পুরো বাড়িটা যে কোনো সময় ধসে পড়তে পারে। রুদ্র স্যার, অহিনবাবু বাইরে পড়ে আছেন, কিন্তু ডাক্তার বিনয় আর কালা কাকা এখনো উপরে। আমাদের ওদের বের করতে হবে। সৌনক তখন ড্রয়িং রুমের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে। আগুনের শিখার লালচে আভা তার মুখে প্রতিফলিত হয়ে তাকে এক রক্তপিপাসু অসুরের মতো দেখাচ্ছে। তার হাতে থাকা রিমোটটা সে মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। কেউ বেরোতে পারবে না আরণ্যক। অহিনবাবু আমার পরিবারকে ছাই করে দিয়েছিলেন, আজ ওনার শেষ স্মৃতিটুকু আমি ছাই করে দেব। আরণ্যক চোখের পলকে সৌনকের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সৌনক প্রস্তুত ছিল। সে পাশ কাটিয়ে আরণ্যককে একটা জোরালো ধাক্কা দিল। আরণ্যক আগুনের খুব কাছে ছিটকে পড়ল, কিন্তু শেষ মুহূর্তে একটা সোফার হাতা ধরে নিজেকে সামনে নিল। সৌনকবাবু, আপনি পিয়ালির ভাই হতে পারেন, কিন্তু পিয়ালি কি চাইতো আপনি খুনি হন? ও তো আপনাকে ভালোবাসতো। ভালোবাসার মূল্য অহিনবাবু রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। পিয়ালি আমাকে চিঠি দিয়ে সব জানিয়েছিল। ও জানতো অহিনবাবুকে মেরে ফেলবেন। আমি পিয়ালিকে বাঁচাতে পারিনি, কিন্তু বিচার আমি নিজেই করব। ঠিক সেই সময় উপরতলা থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। ডাক্তার বিনয় মজুমদার ধোঁয়া থেকে বাঁচতে বারান্দার রেলিং ধরে ঝুলছে। নিচে আগুন গ্রাস করতে আসছে। কনস্টেবল, মই লাগাও, কুইক! পুলিশের লোকজন যখন বাইরের দিক থেকে ডাক্তারবাবুকে বাঁচানোর চেষ্টা করছে, আরণ্যক দেখল সৌনক পকেট থেকে একটা ছোট ভায়াল বের করছে। তেমন সৌনকবাবু, ওটা কি? এটা সেই বিষ যা দিয়ে অহিনবাবু আমার বোনকে মারতে চেয়েছিলেন। আমি এটা ওনার কাটা হাতের ক্ষতে ঢেলে দিয়ে আসবো। উনি ধুকে ধুকে মরবেন, ধুকে ধুকে মরবেন।
সৌনক আগুনের তোয়াক্কা না করে পেছনের দরজার দিকে দৌড় দিল। আরণ্যকও তার পিছু নিল। জ্বলন্ত কড়ি কাঠগুলো মাথার উপরে ভেঙে পড়ছে। আরণ্যক একটা ভিজে গামছা মুখে বেঁধে আগুনের দেওয়াল টপকে বাগানে বেরিয়ে এলো। বাইরে বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আগুনের তাপে বৃষ্টির জল যেন বাষ্প হয়ে যাচ্ছে। জলাধারের পাশে অহিনবাবু তখনও গোঙাচ্ছে। তার হাত থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে। সৌনক তার সামনে গিয়ে হাঁটু কেড়ে বসল। কি হলো? কেমন লাগছে অহিনবাবু? আপনার তৈরি সাম্রাজ্য আপনার সামনেই পড়ছে, দেখেছেন? সৌনক বিষের শিশিটা খুলতে যাবে, ঠিক তখনই অন্ধকারের মাঝখান থেকে একটা চাবুক এসে সৌনকের হাতটা পেঁচিয়ে ধরল। চাবুকের টানে শিশিটা দূরে ছিটকে পড়ল। খুব হয়েছে সৌনক, প্রতিশোধের নেশা তোমাকে অন্ধ করে দিয়েছে। রূপসা ডিটেকটিভ হিসেবে তার আসল পরিচয় দিয়ে সৌনককে কাবু করার চেষ্টা করল, কিন্তু সৌনক উন্মাদের মতো হাসতে লাগলো। সে তার জ্যাকেটের ভেতর থেকে একটা দেশি পিস্তল বের করলো। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ পারবে না। অহিন মরবে, অহিন মরবে, আর ওর সাথে মরবে এই বাড়ির সব পাপ। সৌনক গুলি চালাতে যাবে, কিন্তু আরণ্যক এক ঝটকায় একটা মাটির টব ছুঁড়ে মারল সৌনকের মাথায়। সৌনকের লক্ষ্যভ্রষ্ট হলো। গুলিটা গিয়ে লাগলো অহিনবাবুর পায়ের কাছে থাকা একটা গ্যাস সিলিন্ডারে, যা রান্নার কাজের জন্য বাইরে রাখা ছিল। রুদ্র স্যার শুয়ে পড়ুন। এক বিকট বিস্ফোরণ হলো। আগুনের এক বিশাল গোলক আকাশ ছুঁল। বিস্ফোরণের ধাক্কায় আরণ্যক, রূপসা আর সৌনক তিনজনেই তিন দিকে ছিটকে পড়ল। মিনিট খানেক পরে ধোঁয়া একটু কমলে আরণ্যক উঠে দাঁড়ালো। তার কান ভোঁ ভোঁ করছে। সে দেখল অহিনবাবু যেখানে পড়েছিলেন সেখানটা এখন শুধু কয়লা আর ছাই। অহিনবাবু কি বিস্ফোরণে মারা গেলেন, নাকি এই সুযোগে কেউ ওনাকে সরিয়ে ফেলল? আরণ্যক দেখল রূপসা সৌনককে হাত করা পড়াচ্ছে। সৌনক তখন অচৈতন্য, কিন্তু আরণ্যকের নজর গেল অন্যদিকে। জলাধারের পাশে কাদার ওপর একজোড়া নতুন পায়ের ছাপ। ওগুলো সৌনকেরও নয়, রূপসারও নয়। পায়ের ছাপগুলো বাথরুমের সেই খুনের রাতের মতো অদ্ভুত, জানোয়ারের মতো থাকা। তার মানে সৌনক একাই খেলছিল না, এই খুনের নাটকে আরো একজন নেপথ্য নায়ক আছে। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলেন। সব শেষ, সব শেষ আরণ্যক। অহিনবাবু তো ব্লাস্টে শেষ হয়ে গেলেন মনে হয়। সৌনক অ্যারেস্টেড, কেস ক্লোজড। না রুদ্র স্যার, কেস মাত্র জটিল হলো। অহিনবাবুর লাশটা কোথায়? বিস্ফোরণ হলেও হাড় তো থাকবে, কিন্তু এখানে তো কিছুই নেই। আরণ্যক টর্চ দিয়ে ভালো করে জায়গাটা খুঁজল। সেখানে অহিনবাবুর কোনো অবশিষ্টাংশ নেই, শুধু পড়ে আছে একটা জিনিস, সেই পিতলের হাতল মারা ছুরিটা, যা দিয়ে পিয়ালিকে মারা হয়েছিল। কিন্তু ছুরির ওপর এখন একটা নতুন নাম খোদাই করা, আরণ্যক। উনি আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে রুদ্র স্যার। ও অহিনবাবুকে নিয়ে গেছে। ও চায় আমি ওকে খুঁজে বের করি। কে সে? যাকে আমরা এতক্ষণ সবচাইতে অসহায় ভাবছিলাম, কালা কাকা। আগুনের লেলিহান শিখা তখন বৃষ্টির তোড়ে কিছুটা স্তিমিত হয়ে এসেছে, কিন্তু বসন্ত বিলাসের কঙ্কালসার চেহারাটা অন্ধকারের মাঝে আরো বিভৎস লাগছে। সৌনককে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। সে ঘোরের মাথায় বিড়বিড় করছে, ওকে আমি মারবো, ওকে আমি মারবো। ও আমার, আমার মনকে শেষ করেছে। ওকে আমি মারবো, ওকে আমি মারবো, ওকে আমি মারবই। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি আরণ্যকের পাশে এসে দাঁড়ালেন। তার মুখ কালিমা লিপ্ত। আরণ্যক, তুমি কাকার কথা বলছো? ওই বুড়োটা তো কানে কালা, ঠিক মতো হাঁটতেও পারে না। ও অহিনবাবুর মতো ভারী মানুষকে নিয়ে উধাও হয়ে যাবে কিভাবে? রুদ্র স্যার, আপনি অভিনয় শব্দটার গুরুত্ব ভুলে যাচ্ছেন। সৌনক যখন প্রতিশোধের নেশায় মত্ত ছিল, তখন আসল শিকারী তার কাজ সেরে ফেলেছে। কালা কাকা আসলে কে সেটা আমাদের আগে জানতে হবে। রূপসাদি, তুমি কি বাগানের ওই পায়ের ছাপগুলো দেখেছ? রূপসা কাদার ওপর টর্চ ফেলে পরীক্ষা করছিল। দেখেছি, এগুলো কোনো বৃদ্ধ মানুষের পায়ের ছাপ নয়। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটা কোনো পেশাদার মানুষের ছাপ। আর চিহ্নগুলো একটু ভালো করে দেখো, এগুলো স্পেশাল গ্রিপওয়ালা ট্যাকটিক্যাল বুট।
ঠিক, কালা কাকা আসলে কালাও নয় আর কাকাও নয়। রুদ্র স্যার, অহিনবাবুর পুরনো ফাইলগুলো কি কোনোভাবে বাঁচানো গেছে? সৌনক তো সব পুড়িয়ে দিয়েছে, তবে আমার কাছে অহিনবাবুর বাড়ির স্টাফদের একটা লিস্ট আছে যা আমি তদন্তের শুরুতে নিয়েছিলাম। এই তো দেখো। রুদ্র স্যার একটা ভেজা কাগজ বের করলেন। সেখানে কালা কাকার আসল নাম লেখা। নাম লেখা জনার্দন সিং, বাড়ি বিহারের কোনো এক প্রত্যন্ত গ্রামে। জনার্দন সিং নামটা খুব পরিচিত লাগছে। রুদ্র স্যার, 20 বছর আগে অহিনবাবু যে নার্সিংহোম থেকে বাচ্চা চুরি করেছিলেন সেটার মালিকের নাম মনে আছে? যতদূর মনে পড়ে মালিক ছিলেন একজন বিহারি ভদ্রলোক। নামটা ছিল ডক্টর জে সিং। পুরো পরিবেশটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বৃষ্টির ঝমঝম শব্দ যেন আরো বেড়ে গেল। তার মানে জনার্দন সিং বা কালা কাকা আসলে ওই নার্সিংহোমের মালিক। অহিনবাবু শুধু বাচ্চা চুরি করেননি, সম্ভবত ডক্টর সিংয়ের পুরো কেরিয়ার আর সংসার ধ্বংস করে দিয়েছিলেন। জনার্দন 20 বছর আগেই বাড়িতে ভৃত্যের ছদ্মবেশে ছিল, শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষায়। আজ সেই সুযোগ সে পেয়েছে। হঠাৎ দূরে জঙ্গলের গভীর থেকে একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এলো। মানুষের নয়, যেন কোনো যন্ত্রণাকাতর পশুর গলা। আরণ্যক আর রুদ্র স্যার বন্দুক এবং টর্চ নিয়ে সেই শব্দের অভিমুখে দৌড়তে শুরু করলেন। জঙ্গলের ভেতরে একটা পুরনো পরিত্যক্ত হানাবাড়ি আছে, যা অহিনবাবুদেরই অংশ ছিল। সেখানে গিয়ে তারা দেখলেন তাতে রুদ্র স্যারের মতো শক্তপোক্ত পুলিশ অফিসারেরও গা গুলি উঠল। ঘরের মাঝখানে একটা বড় কড়িকাঠ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে অহিনবাবুকে। তার কবজি কাটা হাত দুটো থেকে তখনও ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। তার সামনে দাঁড়িয়ে আছে কালা কাকা, কিন্তু তার পিঠ এখন সোজা, হাতে একটা আধুনিক স্নাইপার রাইফেল। সে খুব শান্তভাবে একটা একটা করে হাড়গোড় ভাঙার শব্দ করছে। থামুন জনার্দন বাবু, আইন নিজের হাতে নেবেন না। জনার্দন হাসল, এক অদ্ভুত শীতল হাসি। তার গলার স্বর এখন একদম পরিষ্কার, কোনো ভাঙা ভাব নেই। আইন? 20 বছর আগে কোথায় ছিল আইন, যখন এই লোকটা আমার নার্সিং হোমে আগুন লাগিয়ে আমার স্ত্রীকে পুড়িয়ে মেরেছিল আর আমার একমাত্র নাতনিকে চুরি করেছিল? নাতনি? তার মানে পিয়ালি? হ্যাঁ, পিয়ালি আমার নাতনি ছিল। অহিন ভেবেছিল ও বাচ্চাটাকে চুরি করে পরম আদরে পালন করবে আর আমি ভয়ে পালিয়ে যাব, কিন্তু আমি পালাইনি। আমি ওর পায়ের নিচে ছায়ার মতো থেকেছি, ওর পাপের পাহাড় বড় হতে দিয়েছি, যাতে আজকে সেটা ওর ওপরেই ভেঙে পড়ে। কিন্তু পিয়ালি তো আজ খুন হলো, আপনি কি আপনার নাতনিকে বাঁচাতে পারতেন না? জনার্দনের চোখে এক মুহূর্তের জন্য জল এলো, কিন্তু পরক্ষণেই তা ক্রোধে পরিণত হলো। পিয়ালিকে আমি মরতে বলেছি আরণ্যক। বলছেন কি? আপনি নিজের নাতনিকে মরতে বললেন? পিয়ালি জেনে গিয়েছিল কার রক্ত। ও অহিনকে মারতে চেয়েছিল, কিন্তু ও জানতো অহিন ধরা পড়লে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তাই ও নিজেই একটা আত্মহত্যার নাটক করতে চেয়েছিল, যাতে অহিন ফেঁসে যায়। কিন্তু অহিন ওকে সত্যি সত্যি মেরে ফেলল। আর আমি চেয়েছিলাম অহিন ভাবুক ও জয়ী হয়েছে, যাতে শেষ মুহূর্তে আমি ওর পরাজয়টা নিশ্চিত করতে পারি। আপনি কি জানেন সৌনককে? ও দাবি করছে ও পিয়ালির ভাই। সৌনক একটা বোকা, ও পিয়ালির কোনো ভাই নয়। ও ছিল সেই নার্সের ছেলে যাকে অহিন ভাড়া করেছিল। অহিন ওই নার্সকেও মেরে ফেলেছিল। সৌনক আর পিয়ালি একসাথে বড় হয়েছে, তাই ওদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। হঠাৎ অহিনবাবু ঝুলে থাকা অবস্থাতেই অস্পষ্ট স্বরে বললেন, জনার্দন, আমাকে মেরে ফেল। এত সহজে নয় অহিন, তোমাকে আমি পলে পলে মারবো। জনার্দন রাইফেলটা আরণ্যকের দিকে তাক করল। আরণ্যক, তুমি খুব বুদ্ধিমান ছেলে। আমার পরিকল্পনা তুমি অনেকটাই ধরে ফেলেছ, তাই তোমাকে জ্যান্ত রাখা এখন আমার জন্য বিপজ্জনক। ঠিক সেই মুহূর্তেই আরণ্যক পকেট থেকে একটা ছোট দাতব বল মেঝের উপরে ছুঁড়ে মারল। একটা তীব্র সাদা আলো আর ধোঁয়ায় ঘরটা ভরে গেল। এটা ছিল একটা স্মোক গ্রেনেড। অন্ধকারের মাঝে গুলির শব্দ শোনা গেল।
কিন্তু কার গুলি কার গায়ে লাগলো তা বোঝা গেল না। ধোঁয়া কমলে দেখা গেল জানলা ভাঙা, জনার্দন উধাও, আর কড়িকাঠ থেকে ঝুলতে থাকা অহিনবাবুর বুক ফুটো করে দিয়েছে একটা গুলি। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি দৌড়ে গিয়ে অহিনবাবুর নাড়ি দেখলেন। শেষ। জনার্দন নিজের কাজ শেষ করে পালিয়েছে। না রুদ্র স্যার, জনার্দন পালায়নি। এই দেখুন দেওয়ালে কি লেখা। দেওয়ালে টাটকা রক্ত দিয়ে লেখা, সপ্তম শিকার, যে এই রহস্যের শেষ দেখবে। আরণ্যক বুঝতে পারল জনার্দন এবার তাকেই টার্গেট করেছে, কারণ আরণ্যক জনার্দনের ২০ বছরের সাজানো নাটকের পর্দা ফাঁস করে দিয়েছে। হানাবাড়ির সেই পরিত্যক্ত ঘরের ধুলোবালি আর ধোঁয়ার মাঝখানে আরণ্যক পাথরের মতো দাঁড়িয়ে রইল। অহিনবাবুর নিথর দেহটা তখনও দুলছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে বাইরে থেকে একটা গম্ভীর সাইরেনের শব্দ ভেসে আসছে। স্থানীয় থানার অতিরিক্ত ফোর্স আসছে পাহাড়ের রাস্তা ধরে। আরণ্যক, তুমি ঠিক আছো? সালার জনার্দন তো একেবারে কমান্ডো স্টাইলে অপারেশন চালালো। ধোঁয়ার মধ্যে ও জানলা দিয়ে গলে গেল কিভাবে? রুদ্র স্যার জনার্দন পালানোর জন্য জানলা ব্যবহার করেনি। উনি মেঝের ওই আলগা স্ল্যাবটা দিয়ে নিচে নেমে গেছেন। এই হানাবাড়ির নিচে যে একটা সুড়ঙ্গ আছে সেটা উনি ২০ বছর ধরেই জানতেন, তবে আমাদের লক্ষ্য ওটা নয়। লক্ষ্য নয় মানে? তোমাকে তো মেরে ফেলার হুমকি দিয়ে গেল। দেওয়ালে তোমার নাম লেখা। দেওয়ালের লেখাটা একটা ডাইভার্সন রূপসাথী। জনার্দন জানেন আমি একা নই। উনি আমাকে মারার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্য কিছুতে। জনার্দন যখন বলছিলেন পিয়ালি ওনার নাতনি, তখন ওনার চোখে আমি যে জিনিসটা দেখেছি সেটা প্রতিশোধ নয়, সেটা অপরাধ বোধ। অপরাধ বোধ মানে? কোনটা আসলে পিয়ালি করেনি, জনার্দনও করেননি। ডাক্তার বিনয় যে বিষের কথা বলছিলেন সেই বিষটা পিয়ালির পেটে গিয়েছিল ঠিকই, কিন্তু গলার ওই নিখুঁত কাটা দাগ ওটা স্ক্যালপেলের নয়, ওটা একটা সার্জিক্যাল লেজারের কামাল। অহিনবাবুর বাড়িতে কি ওরকম কোনো অত্যাধুনিক মেশিন ছিল? সৌনক তখন বাগানবাড়ির পুলিশ জিপে হাত করা পড়া অবস্থায় বসেছিল। আরণ্যক সেখানে গিয়ে তার মুখোমুখি দাঁড়াল। সৌনকের মুখটা এখন অনেক বেশি শান্ত, কিন্তু চোখে এক গভীর রহস্য। সৌনকবাবু, আপনি বলছিলেন পিয়ালি আপনার বোন, কিন্তু পিয়ালি আপনাকে একটা বিশেষ জিনিস দিয়েছিল মৃত্যুর আগে, যেটা আপনি পুলিশের কাছে লুকিয়েছেন, সেটা দিন। সৌনক মাথা নিচু করে রইল। কি লুকিয়েছে শোনক? শোনক, সত্যি করে বলো, নইলে। একটা পেন ড্রাইভ। পিয়ালি বলেছিল যদি ও মরে যায় তবে যেন ওটা আমি মিডিয়াকে দিয়ে দিই, কিন্তু আরণ্যক, ওটাতে অহিনবাবুর দুর্নীতির চেয়েও বড় কিছু আছে। ওটাতে আছে এই নীলকুঠি আর বসন্ত বিলাসের নিচে লুকোনো এক ল্যাবরেটরির নকশা। ল্যাবরেটরি? অহিনবাবু কি শুধু ব্যবসায়ী ছিলেন না? আরণ্যক আর দেরি করল না। সে পেন ড্রাইভটা নিজের ল্যাপটপে প্লাগ করল। ফাইলে যা দেখা গেল তাতে সবার রক্ত হিম হয়ে এলো। অহিনবাবু গত 10 বছর ধরে এক নিষিদ্ধ অঙ্গ পাচার চক্রের সাথে যুক্ত ছিল, আর তার এই কাজের প্রধান সার্জন ছিলেন ডাক্তার বিনয় মজুমদার। রুদ্র স্যার, ডাক্তার বিনয় কোথায়? ওনাকে তো জনার্দন আহত অবস্থায় ফেলে রেখেছিল। তারা দ্রুত ড্রয়িং রুমে ফিরল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল ডাক্তার বিনয় উধাও। সোফায় শুধু রক্তের ছোপ পড়ে আছে। সেখানে একটা ভাঙা কাঁচের টুকরো দিয়ে কেউ লিখে রেখেছে, খনিজে নাকি এতই সহজ। ওয়েস্ট নাম্বার 4। ডাক্তার বিনয় হার্ট অ্যাটাক করার মতো দুর্বল মানুষ না, উনি ছিলেন এই পুরো চক্রের মাথা। জনার্দন হয়তো ওনাকে মারতে চেয়েছিলেন, কিন্তু বিনয় জনার্দনের চেয়েও বড় চাল চাললেন। উনি জনার্দনের সামনে নিজের মৃত্যুর নাটক করেছেন। ঠিক তখনই বাড়ির বাগান থেকে একটা আর্তনাদ শোনা গেল। এবার আর্তনাদটা জনার্দনের। আরণ্যক আর রূপসা বাগানের জলাধারের কাছে পৌঁছল। সেখানে দেখা গেল জনার্দন সিং মাটির উপরে পড়ে আছেন, আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন ডাক্তার বিনয় মজুমদার। ডাক্তারবাবুর হাতে এখন কোনো স্টেথোস্কোপ নেই, আছে একটা রিভলভার। তার শান্ত অমায়িক চেহারাটা বদলে গিয়ে এখন শয়তানের মতো লাগছে। আরণ্যক, তুমি একটু বেশি বুদ্ধিমান। জনার্দন ভেবেছিল ও শিকারী, কিন্তু ও জানতো না এই নীলকুঠির আসল রাজা আমি। ওহিন ছিল শুধু আমার হাতের পুতুল। পিয়ালিকে আমিই মেরেছি, কারণ ও আমার ল্যাবের পাসওয়ার্ড জেনে ফেলেছিল। আর সুমিতবাবু, মালিনী দেবী,
ওরা সবাই অহিনকে ভয় দেখিয়ে টাকা কামাতে চেয়েছিল, কিন্তু আমার ব্যবসার ক্ষতি আমি সইব না। জনার্দন যখন অহিনকে নিয়ে ব্যস্ত ছিল, আমি সেই ফাঁকে নিজের কাজ সেরে নিয়েছি। বিনয়, তোকে আমি ছাড়বো না। তুমি তো এখনই মরবে জনার্দন, আর সাথে মরবে এই ছোকরা গোয়েন্দা আর ইন্সপেক্টর। ডাক্তার বিনয় ট্রিগার টিপতে যাবেন, ঠিক তখনই আরণ্যক পকেট থেকে একটা ছোট্ট লেজার পয়েন্টার বের করে ডাক্তারের চোখে মারল। আলোর ঝাপটায় বিনয় এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেলেন। সেই সুযোগে আরণ্যক ডাইভ দিয়ে তার কোমর জাপটে ধরল। রুদ্র স্যার, ধরুন ওকে। ধস্তাধস্তির মাঝখানে ডাক্তার বিনয়ের হাত থেকে গুলি চলল। গুলিটা গিয়ে লাগলো পাশের একটা পুরনো পাথরের মূর্তিতে। পাথরটা ভেঙে পড়ার শব্দে পুরো বাগান গম গম করে উঠল। রূপসা পেছন থেকে এসে ডাক্তারকে কাবু করে ফেলল। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। ডাক্তার বিনয় গ্রেফতার হওয়ার সময় পৈশাচিক হাসিতে ফেটে পড়লেন। আরণ্যক, তুমি ভাবছো তুমি জিতে গেছো? পিয়ালির লাশটা একবার চেক করো। ওর পেটের ভেতর আমি এমন কিছু রেখে এসেছি যা 10 মিনিটের মধ্যে এই পুরো গ্রামকে উড়িয়ে দেবে। আরণ্যক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পিয়ালির লাশের পেটের ভেতরে বোমা! রুদ্র স্যার, পিয়ালির পোস্টমর্টম রিপোর্টটা ভুল ছিল। ওর পেটের ওই বিষটা আসলে কোনো লিকুইড এক্সপ্লোসিভ ছিল না। রূপসাদি, তাড়াতাড়ি পিয়ালির বডিটা যেখানে রাখা আছে সেখানে যাও। আরণ্যক বুঝতে পারল এই লড়াইটা শুধু খুনি ধরার নয়, সময়ের সাথে রেস করার। জনার্দন, অহিনবাবু, সৌনক সবাই ছিল এই নাটকের এক একটি অঙ্ক মাত্র। আসল ক্লাইম্যাক্স তো এখন শুরু হচ্ছে। সময় যেন থমকে গেছে, কিন্তু প্রতিটি সেকেন্ড এখন এক একটা মরণ ঘণ্টার মতো বাজছে আরণ্যকের কানে। ডাক্তার বিনয় মজুমদারের পৈশাচিক হাসি বৃষ্টির শব্দের চেয়েও ভয়ঙ্কর শোনাল। রূপসার দেরি না করে মূল বাংলোর দিকে দৌড় দিল, যেখানে পিহালির নিথর দেহটা পুলিশের পাহারায় রাখা ছিল। ডাক্তার, কি রেখেছ পিয়ালির শরীরে? সত্যি করে বলো, নইলে আমি এখনই এনকাউন্টার করব। এনকাউন্টার করে তো আর বোমা থামাতে পারবেন না ইন্সপেক্টর। পিয়ালির পাকস্থলিতে একটা বায়োকেমিক্যাল কন্টেনার আছে। ওর গলায় সেই কাটা দাগটা, ওটা তো স্রেফ নাটক ছিল না, ওটা ছিল ইঞ্জেকশন দেওয়ার রাস্তা। আর 10 মিনিট, তারপরে এই নীলকুঠির সাথে সাথে রাজেন্দ্রপুর গ্রামের বাতাসেও সেই বিষ ছড়িয়ে পড়বে। আরণ্যক এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে জিপের ভেতর থেকে একটা ফার্স্ট এড কিট আর নিজের ব্যাকপ্যাকটা নিয়ে রূপসার পিছু নিল। রুদ্র স্যার, আপনি ডাক্তারকে কড়া পাহারায় রাখুন আর ব্যাকআপ ফোর্সকে বলুন গ্রাম খালি করার নির্দেশ দিতে। তবে ভয় ছড়াবেন না, বলবেন ধস নেমেছে। বাংলোর ভেতর ঢুকতেই নাকে এলো পোড়া কাঠের আর রক্তের গন্ধ। করিডোরের শেষ মাথায় পিয়ালির দেহটা একটা টেবিলের ওপরে রাখা। রূপসা গ্লাভস পরে পিয়ালির শরীরের কাছে দাঁড়িয়েছিল, তার হাতে একটা টর্চ। আরণ্যক, দেখো, ওর পেটের দিকে চামড়াটা কেমন নীল হয়ে আসছে, যেন ভেতর থেকে কোনো একটা রিয়াকশন হচ্ছে। রিয়াকশন নয় রূপসাদি, ওটা একটা প্রেশার সেন্সিটিভ লিকুইড এক্সপ্লোসিভ। ডাক্তার বিনয় একজন সার্জন। ও পিয়ালিকে মারার পর বডির ভেতরে একটা মেকানিজম সেট করেছে। আমাদের বডিটা কাটতে হবে। বলছো কি? আমরা কি ডাক্তার নাকি? যদি কোনো ভুল হয়? ভুল হলে আমরা কেউ রাজেন্দ্রপুর ছেড়ে বেরোতে পারবো না। রূপসাদি, তোমার কাছে কি ওই লেজার কাটারটা আছে যেটা তুমি ডিটেকটিভ কিটে রাখো? রূপসা ব্যাগ থেকে একটা ছোট কলমের মতো যন্ত্র বের করলো। আরণ্যক পিয়ালির পেটের উপরে একটা কাপড় রাখলো। তার হাত কাঁপছে না, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠিক সেই সময় সৌনক পুলিশকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকে পড়ল। পিয়ালিকে তোমরা কাটাছেড়া করো না, ওর এমনিতেই অনেক কষ্ট হয়েছে। সরে যান সৌনকবাবু, আপনার বোনকে দিয়ে বিনয় মজুমদার শেষ চালটা চালতে চাইছেন। যদি সত্যি আপনি ওকে ভালোবাসেন তবে আমাদের কাজটা করতে দিন। আরণ্যক খুব সন্তর্পণে রূপসার দেওয়া লেজার দিয়ে পিয়ালির পেটের ওপর একটা সূক্ষ্ম ছিদ্র করল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ স্থির হয়ে গেল। পিয়ালির পাঁজরের নিচে একটা ছোট্ট কাঁচের গোলক, যার ভেতর টকটকে লাল একটা তরল ফুটছে, আর তার গায়ের সাথে লাগানো একটা ক্ষুদ্র রিসিভার। আইসি, এটা রিমোটলি কন্ট্রোলড। ডাক্তার বিনয় তার নিজের হৃদস্পন্দনের সঙ্গে এটা কানেক্ট করে রেখেছে। তার মানে বিনয়ের হার্ট রেট যদি 0 হয় বা ও যদি চায়, তবেই এটা ব্লাস্ট হবে। ঠিক তাই।
ডাক্তার বিনয় জেনে শুনেই পুলিশের কাছে ধরা দিয়েছে। ও জানে ওকে আমরা মারতে পারবো না, কারণ ও মরলেই আমরা সবাই মরব। বাইরে তখন রুদ্র স্যার চিৎকার করছেন, ডাক্তার বিনয় মাটিতে বসে জব করছেন যেন। হঠাৎ আরণ্যকের কানে একটা বিচিত্র শব্দ এলো টিকটিক করে। গোলকটার ভেতরের তরলটা নীল হতে শুরু করেছে। রূপসাদি 10 মিনিট নয়, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিনয় তার শরীরের কোনো সুইচ দিয়ে এটা অ্যাক্টিভেট করে দিয়েছে। সোনকবাবু, আপনার কাছে সেই পেন ড্রাইভের নকশাটা আছে না? দেখুন তো এখানে কোনো সিগন্যাল জ্যামারের উল্লেখ আছে কিনা। সৌনক কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনে নকশাটা দেখল। হ্যাঁ হ্যাঁ, ল্যাবরেটরির উত্তর দিকে একটা হাই ফ্রিকোয়েন্সি জ্যামার আছে, যেটা অহিনবাবু গোপনীয়তা বজায় রাখার জন্য বসিয়েছিলেন। তাহলে আমাদের বডিটা নিয়ে ওই ল্যাবরেটরিতে যেতে হবে। ওই জ্যামারই পারবে রিসিভারের সিগন্যাল কেটে দিতে। কিন্তু ল্যাবরেটরি কোথায়? অহিনবাবুর স্টাডি রুমের মেঝেতে যে গোপন দরজা ছিল সেটা এখন আগুনের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। রুদ্র স্যার, বাগানবাড়ির জলধারটা, ওটার নিচে কি কোনো পথ আছে? জনার্দন তো ওখান দিয়েই পালিয়েছিল। তারা সবাই মিলে পিয়ালির দেহটা একটা স্ট্রেচারে করে নিয়ে পাগলের মতো বাগানের জলাধারের দিকে ছুটল। জনার্দন তখনও সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। জলাধারের তৃতীয় পাথরের নিচে লিভার আছে। আরণ্যক লিভারটা টানতেই জলাধারের জল সরে গিয়ে একটা কংক্রিটের সিঁড়ি বেরিয়ে এলো। নিচে আধুনিক সাজানো এক ল্যাবরেটরি, চারপাশে কাঁচের জারে মানুষের দেহাংশ সংরক্ষিত। দৃশ্যটা দেখে গা গুলিয়ে ওঠে। ঘরের মাঝখানে একটা বড় মেটাল বক্সের উপর পিয়ালির দেহটা রাখতেই আরণ্যক জ্যামারটা অন করে দিল। মুহূর্তের মধ্যে পিয়ালির পেটের ভেতরে সেই নীল আলোটা নিভে গেল। কাউন্টডাউন বন্ধ হয়ে গেল। বেঁচে গেলাম। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ল্যাবরেটরির উপরের দরজাটা হঠাৎ সশব্দে বন্ধ হয়ে গেল, আর স্ক্রিনে ভেসে উঠল ডাক্তার বিনয়ের মুখ। সে এখন রুদ্র স্যারের কাস্টাডিতে নেই, বরং সে কোনোভাবে পালিয়ে ল্যাবের সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে পড়েছে। খুব ভালো খেলেছো আরণ্যক, কিন্তু তোমরা ভুলেই গেছো এই ল্যাবরেটরিটা আমার। তোমরা এখন একটা গ্যাস চেম্বারের ভেতরে আটকে আছো। জ্যামার অন করেছো ভালো কথা, কিন্তু এখন আমি এই পুরো ল্যাবরেটরিটা লক করে দিলাম। 15 মিনিটের মধ্যে এখানে অক্সিজেন শেষ হয়ে যাবে। আরণ্যক, ডাক্তার আমাদের চোখে ধুলো দিয়ে স্টাডি রুমের সিক্রেট প্যাসেজ দিয়ে নিচে নেমে গেছে। আমি দরজা খুলতে পারছি না। আরণ্যক চারিদিকে তাকালো। জ্যামার অন থাকায় সে বাইরে যোগাযোগ করতে পারছে না। অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে। রূপসা আর সৌনক হাঁপাতে শুরু করেছে। ডাক্তারবাবু, আপনি একটা ভুল করেছেন। আপনি ভেবেছিলেন আমি শুধু সূত্র খুঁজি, কিন্তু আমি ছোটবেলা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও একটু নাড়াচাড়া করেছি। আরণ্যক পকেট থেকে তার সেই ছোট্ট পিতলের হাতলওয়ালা ছুরিটা বের করল। ওই ছুরিটার হাতলটা সে ঘুরিয়ে দিতেই ভেতর থেকে একটা চাবি বেরিয়ে এলো। অহিনবাবু এই ছুরিটা পিয়ালিকে দিয়েছিলেন তার জন্মদিনে। এটা আসলে কোনো খুনের অস্ত্র ছিল না, এটা ছিল এই ল্যাবরেটরির ম্যানুয়াল ওভাররাইড চাবি। অহিনবাবু হয়তো জানতেন কোনোদিন আপনি ওনাকে ধোঁকা দেবেন। আরণ্যক চাবিটা দেওয়ালের একটা খাঁজে ঢুকিয়ে ঘোরাতেই ল্যাবরেটরির পেছনের একটা দেওয়াল সরে গেল। কিন্তু সেই দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মূর্তি। সে জনার্দন নয়, বিনয় নয়, সে হলো পিয়ালির আসল বাবা, যাকে সবাই মৃত বলে জানত। অহিনবাবুর বড় ভাই বিরাজমোহন, যার মুখটা অর্ধেক পুড়ে গেছে। আমার ল্যাবরেটরিতে স্বাগতম আরণ্যক। আজ থেকে 20 বছর আগে অহিন আমাকে এই ল্যাবে পুড়িয়ে মারতে চেয়েছিল। আজ আমি ফিরে এসেছি সবার হিসাব মেটাতে। ল্যাবরেটরি সেই কৃত্রিম আলোয় বিরাজমোহনের আধপোড়া মুখটা কোনো দুঃস্বপ্নের মতো লাগছিল। একদিকের চোখটা সাদা হয়ে গেছে, গালের চামড়া কুঁচকে ঝুলে আছে। তার পরনে একটা লম্বা কালো ওভারকোট, হাতে একটা রিমোট কন্ট্রোল। বিরাজমোহন, আপনি বেঁচে আছেন? নথিপত্র তো বলছে 20 বছর আগে নীলকুঠিতে আগুন লেগে আপনার মৃত্যু হয়েছিল। মৃত্যুই হয়েছিল আরণ্যক, মৃত্যুই হয়েছিল। আমার সব স্বপ্নের মৃত্যু হয়েছিল। আমার আদরের ছোট ভাই অহিন আমার ল্যাবরেটরিতে আগুন লাগিয়ে দিয়েছিল আমার আবিষ্কার চুরি করার জন্য। কিন্তু
কিন্তু আগুনের ভেতর থেকে আমি নরক দেখে ফিরে এসেছি। গত 20 বছর আমি এই মাটির নিচেই ছিলাম। অহিন ভাবতো এই ল্যাব বিনয় চালাচ্ছে, কিন্তু বিনয় ছিল আমার হাতের পুতুল। তার মানে বিনয় ডাক্তার আপনার হয়ে কাজ করছিল। পিয়ালিকে আপনিই মারতে বলেছিলেন? পেয়ালি আমার নিজের মেয়ে, কিন্তু অহিনের আদরে বড় হয়ে আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। ও ল্যাবে ঢুকে পড়েছিল সব ফাঁস করে দিতে, তাই ওকে বলি দিতে হলো। তবে বিনয় বড্ড বেশি স্মার্ট হতে চেয়েছিল। ও ভেবেছিল আমাকে সরিয়ে ও একাই এই অঙ্গ পাচার আর বায়োকেমিক্যাল সাম্রাজ্যের মালিক হবে। ঠিক তখনই ল্যাবের ওপরতলার স্পিকার থেকে ডাক্তার বিনয়ের গলা ভেসে এলো। বিরাজদা, আপনি বড্ড সেকেলে। আজকের যুগে ইমোশন নয়, ইকোনমিক্স চলে। আরণ্যক আর রূপসা ওখানেই মরবে, আর আপনিও। আমি অলরেডি ল্যাবের সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে দিয়েছি। 5 মিনিটের মধ্যে এই মাটির তলার ল্যাব একটা কবরে পরিণত হবে। বিরাজমোহনের মুখটা রাগে কুঁচকে গেল। সে দেওয়ালের প্যানেলে বোতাম টিপতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। বিনয় উপর থেকে সিস্টেম লক করে দিয়েছে। হারামজাদা বিনয়, ও ভুলে গেছে এই ল্যাবের নকশা আমার মাথায় আছে, ভুলে গেছে। বিরাজবাবু, এখন রাগ করার সময় নয়। বিনয় আপনাকে আর আমাদের সবাইকে একসঙ্গে খতম করতে চাইছে। বাঁচতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বাঁচতে আমি চাই না রৌনক। আমি শুধু অহিনের রক্ত মুছে দিতে চেয়েছিলাম। অহিন মরেছে, এবার বিনয়ের পালা। ওই যে কোণের আলমারিটা দেখছ, ওটার পেছনে একটা লিফট আছে যা সরাসরি বাংলোর পেছনের শ্মশানের কাছে গিয়ে বেরোয়। যাও যাও, তোমরা পালাও। আর আপনি? আমি এখানে বিনয়ের জন্য একটা সারপ্রাইজ রেখে যাব। পিয়ালির লাশের ভেতর যে বোমাটা আছে, ওটার সিগন্যাল বিনয়ের হার্ট রেটের সাথে নয়, আমার সাথে কানেক্ট করা। আমি মারা গেলেই ওটা ফাটবে। আমি চাই বিনয় জানুক ওর জমদূত আমি। আরণ্যক বুঝতে পারল বিরাজমোহন উন্মাদ হয়ে গেছে। তার যুক্তিবোধ প্রতিশোধের আগুনে ছাই হয়ে গেছে। কিন্তু আরণ্যক ল্যাবরেটরির একটা কোণে রাখা অক্সিজেনের সিলিন্ডারগুলোর দিকে লক্ষ্য করল। রূপসাদি, লিফটের দিকে যাও। শোনকবাবু, পিয়ালির দেহটা তুলুন। আমাদের ওকে সসম্মানে দাহ করতে হবে, এখানে ফেলে রাখা যাবে না। ঠিক তখনই ল্যাবের মেঝে কাঁপতে শুরু করলো। ওপর থেকে ধুলো আর সিমেন্ট ঝরছে। বিনয় হয়তো বাইরে থেকে কোনো বিস্ফোরক ব্যবহার করছে। আরণ্যক দ্রুত বিরাজমোহনের কাছে গিয়ে তার হাতের রিমোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। কি করছো ছেলে, মরতে চাও? বিরাজবাবু, আপনি যাকে বিনয় ভাবছেন সে হয়তো এতক্ষণে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে। আপনি এখানে মরে গেলেও কোনো শাস্তি পাবে না। চলুন আমার সঙ্গে। ধস্তাধস্তির মাঝখানে বিরাজের পকেট থেকে একটা পুরনো ছবি বেরিয়ে এলো। ছোটবেলার অহিন আর বিরাজের ছবি। আরণ্যক ছবিটা তুলে দিয়ে বিরাজের চোখের সামনে ধরল। এই ছবিটার কথা মনে পড়ে। পিয়ালি এটা সবসময় নিজের লকেটে রাখতো। জানতো না এটা কার ছবি, শুধু জানতো এটা ওর বাবার কোনো প্রিয় স্মৃতির অংশ। ও আপনাকে ঘৃণা করতো না বিরাজবাবু, ও সত্যটা জানতো না বলে ভয় পেত। বিরাজমোহনের চোখে এক মুহূর্তের জন্য জল এলো। সে কাঠিন্য যেন কিছুটা নরম হলো, কিন্তু সময় নেই। ল্যাবের সাইরেন এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আরণ্যক জলদি এসো, লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আরণ্যক বিরাজমোহনকে এক প্রকার টেনে নিয়ে লিফটে ঢুকলো। লিফটটা যখন ওপরে উঠতে শুরু করলো, তখন নিচে ল্যাবে এক বিশাল বিস্ফোরণ হলো। আগুনের হলকা লিফটের নিচ পর্যন্ত এসে ধাক্কা দিল। লিফটটা গিয়ে থামলো শ্মশানের পাশের একটা ভাঙা শিব মন্দিরে। বাইরে তখন ভোর হচ্ছে। বৃষ্টির তোর কমে এসেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। তারা মন্দির থেকে বের হতেই দেখলো দূরে একটা সাদা গাড়ি দ্রুত গতিতে পাহাড়ের রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। আরণ্য, ওটা বিনয়ের গাড়ি। ওর কাছে সাইনারি স্টক আছে। ও যদি শহরে পৌঁছে যায় তবে ওটা জলের ট্যাঙ্কে মিশিয়ে দেবে। রুদ্র স্যার, আপনার জিপের চাবি দিন। রূপসাদি, তুমি বিরাজমোহনের খেয়াল রাখো। শোনকবাবু, আপনি পুলিশের সঙ্গে থানায় যান। আরণ্যক একাই জিপে উঠে স্টার্ট দিল। পাহাড়ের পিচ্ছিল আর ঘোরানো রাস্তায় শুরু হলো এক মরণপণ ধাওয়া।
বিনয়ের গাড়িটা বারবার বাঁক নিচ্ছে আর আরণ্যক জীবন বাজি রেখে স্পিড বাড়িয়ে চলেছে। হঠাৎ বিনয়ের গাড়িটা একটা বাঁকে এসে ব্রেক কষল। বিনয় গাড়ি থেকে নেমে একটা উঁচু পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ালো। তার হাতে একটা কাঁচের বড় ফ্লাস্ক। আরণ্যক, অনেক হয়েছে। এই ফ্লাস্কে এমন এক ভাইরাস আছে যা এই পাহাড়ের ঝর্ণার জলে মিশলে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি এক পা এগো, আমি এটা নিচে ফেলে দেব। আরণ্যক জিপ থেকে নামলো। তার হাতে কোনো অস্ত্র নেই। সে ধীরে ধীরে বিনয়ের দিকে এগোতে লাগলো। ডাক্তারবাবু, আপনি তো মানুষকে জীবন দেওয়ার শপথ নিয়েছিলেন, তাহলে আজ আপনি জমদূত হতে চাইছেন কেন? আপনি কি জানেন আপনার গাড়ির পেছনের সিটে কি রাখা আছে? কি আছে? বিরাজমোহন আপনার গাড়িতে একটা সারপ্রাইজ রেখেছিলেন। দেখুন তো গাড়ির নিচে লাল আলোটা জ্বলছে কিনা। বিনয় মুহূর্তের জন্য গাড়ির দিকে তাকাতেই আরণ্যক পকেট থেকে সেই পিতলের হাতলওয়ালা ছুরিটা ছুঁড়ে মারল। ছুরিটা গিয়ে বিনয়ের হাতের ফ্লাস্কে লাগলো। ফ্লাস্কটা ভাঙল না, কিন্তু বিনয়ের হাত থেকে ছিটকে দূরে ঘাসের উপরে পড়ল। ঠিক সেই সময় বিনয়কে জাপটে ধরল আরণ্যক, কিন্তু বিনয়ের গায়ে অসুরের শক্তি। সে আরণ্যকের গলা টিপে ধরল। খুব বার বেড়েছে তোমার, না? এবার তুমিও যাবে আমার সাথে। বিনয় আরণ্যককে নিয়ে পাহাড়ের খাদ থেকে নিচে লাফ দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ হলো। বিনয়ের কপালে একটা নিখুঁত ফুটো তৈরি হয়ে গেল। বিনয় আরণ্যকের ওপর আছড়ে পড়ল। আরণ্যক তাকিয়ে দেখল দূরে মন্দিরের চাতাল থেকে বিরাজমোহন স্নাইপার রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন। 20 বছর পর বিরাজমোহন তার প্রথম এবং শেষ বিচারটা করলেন। পাহাড়ের চূড়ে তখন এক অলৌকিক নিস্তব্ধতা। ডাক্তার বিনয়ের নিথর দেহটা আরণ্যকের পায়ের কাছে পড়ে আছে। তার কপালে বিরাজমোহনের রাইফেলের গুলির সেই নিখুঁত ক্ষত। দূরে মন্দিরের চাতালে দাঁড়িয়ে থাকা বিরাজমোহন যেন এক পৌরাণিক বিচারের দেবতার মতো স্থির। কিন্তু আরণ্যকের চোখে স্বস্তি নেই। তার নজর ঘাসের ওপর পড়ে থাকা সেই কাঁচের ফ্লাস্কটার দিকে। রুদ্র স্যার, রূপসাদি, কেউ এগোবেন না। আরণ্যক খুব সাবধানে হাঁটু কেড়ে বসল। ফ্লাস্কের ভেতরে একটা কালচে বেগুনি রঙের গ্যাস বা তরল নড়াচড়া করছে। বিনয়ের কথা যদি সত্যি হয়, তবে এটা স্রেফ কোনো লিকুইড নয়, এটা একটা বায়ো ওয়েপেন। জিপের হেডলাইটের আলোয় আরণ্যক দেখল ফ্লাস্কের গায়ে একটা ছোট ডিজিটাল টাইমার লাগানো আছে, যা হয়তো বিনয়ের হৃদস্পন্দনের সাথে যুক্ত ছিল। বিনয় মারা যাওয়ার সাথে সাথে টাইমারটা সক্রিয় হয়ে গেছে। স্ক্রিনে লাল অক্ষরে ফুটে উঠেছে 00.59, 00.58। আরণ্যক, করছোটা কি? এটা তো ব্লাস্ট হবে। রূপসাদি, কাছে এসো না। এটা ব্লাস্ট হলে গ্যাসটা বাতাসে ছড়িয়ে পড়বে। পাহাড়ের এই ঢালু বাতাস 10 মিনিটের মধ্যেই নিচে গ্রামে সেই বিষ পৌঁছে দেবে। আমাদের এটাকে এখনই নিউট্রালাইজ করতে হবে। কিভাবে? আমাদের কাছে তো কোনো ল্যাবরেটরি সরঞ্জাম নেই। আরণ্যক চারিদিকে দ্রুত নজর বোলালো। তার মাথায় এখন ঝড়ের বেগে ক্যালকুলেশন চলছে। সে দেখল জিপের পাশে রাখা সেই ফায়ার এক্সটিংগুইশার। রুদ্র স্যার, জিপের অগ্নি নির্বাপকটা দিন। আর রূপসাদি, তোমার কাছে কি সেই ছোট নাইট্রোজেন স্প্রেটা আছে যেটা তুমি ফরেন্সিক স্যাম্পল প্রিজার্ভ রাখার জন্য রাখো? রূপসা দ্রুত ব্যাগ থেকে সিলিন্ডারটা বের করল। আরণ্যক ফ্লাস্কটাকে ঘিরে একটা বৃত্ত তৈরি করল। নাইট্রোজেন গ্যাস দিয়ে টেম্পারেচার 1 নিমেষে নিচে নামিয়ে দিতে হবে, যাতে ভেতরের ভাইরাসটা জমে যায়। রুদ্র স্যার, আপনি অগ্নি নির্বাপকের ফ্যানা দিয়ে এটাকে ঢেকে দিন, যাতে কোনো লিক না হয়। টাইমার তখন দ্রুত কমছে। 3 জন মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ল। রূপসা নাইট্রোজেনের ঠান্ডা ঝাপটা দিল ফ্লাস্কের ওপরে, আর সাথে সাথে রুদ্র স্যার ফোমের আস্তরণে ওটাকে ঢেকে দিলেন। আরণ্যক নিজের জ্যাকেটটা খুলে ওটার উপরে চাপা দিয়ে চেপে ধরল। একটা টুক করে শব্দ হলো। ফ্লাস্কের ছিপিটা ভেতরে চাপে একটু নড়ে উঠলেও নাইট্রোজেনের প্রচণ্ড ঠান্ডায় ভেতরের রিয়াকশনটা থমকে গেল। আরণ্যক ঘাম মুছে উঠে দাঁড়ালো। বিপদ আপাতত কাটল। কিন্তু পাশ থেকে একটা অট্টহাসি শোনা গেল। সবাই চমকে তাকিয়ে দেখল সৌনক জিপের পেছন থেকে হাসছে। তার হাতে একটা স্যাটেলাইট ফোন। সাবাস আরণ্যক, সাবাস। তুমি ভাইরাসটা আটকালে বটে, কিন্তু আসল ভাইরাস তো তোমরা এখনো দেখতেই পাওনি। সৌনকবাবু, আপনি এখানে কি করছেন? আপনি তো পুলিশের জিপে ছিলেন। পুলিশের জিপ থেকে বের হওয়া আমার মতো হ্যাকারের কাছে জল ভাত। শোনো আরণ্যক, বিনয় একাই গেম খেলছিল না, বিরাজমোহনও না।
এই পুরো খেলাটা ছিল একটা বড় কর্পোরেট ডিল। অহিনবাবুর বসন্ত বিলাস ছিল একটা ট্রায়াল গ্রাউন্ড, আর বিনয় যে ভাইরাসটা তৈরি করেছিল তার প্রতিষেধক বা অ্যান্টিডোট কার কাছে আছে জানো? কার কাছে? আমার কাছে, আমার কাছে। আর আমি সেটা অলরেডি ইন্টারনেটে নিলামে তুলেছি। ডার্ক ওয়েবে এখন এটার দাম উঠেছে $10 মিলিয়ন। আরণ্যক হতবাক হয়ে দেখল সৌনক, যাকে সে এতক্ষণ পরিস্থিতির শিকার ভেবেছিল, সে আসলে এক ধুরন্ধর সাইবার ক্রিমিনাল। সে অহিনবাবুর কোম্পানিতে চাকরি নিয়েছিল শুধু এই গোপন প্রজেক্টের কোডগুলো চুরি করার জন্য। বুঝেছ? অহিন বা বিরাজ সবই ছিল মোর্চে ধরা চাকা। আমি এ গল্পের আসল লেখক। আর না, তুমি ভাবলে অহিনকে ধরে বা বিনয়কে মেরে গল্প শেষ। না না না, গল্প মাত্র শুরু। সৌনক ফোনের একটা বোতাম টিপতেই দূরে অরণ্যের গভীরে থাকা একটা ছোট ড্রোনের আওয়াজ পাওয়া গেল। ড্রোনটা দ্রুত পাহাড়ের উপর দিয়ে উড়ে এসে সৌনকের দিক থেকে একটা ছোট বাক্স নামিয়ে দিল। হ্যান্ডস আপ সৌনক, এক পা নড়লে গুলি করব। গুলি করবেন? এ দেখুন। সৌনক তার ফোনের স্ক্রিনটা দেখালো। রাজেন্দ্রপুর থানার ভেতরে থাকা সিসিটিভিতে দেখা যাচ্ছে থানার লকআপে থাকা অহিনবাবুর সেই বৃদ্ধ পরিচারক কালা কাকা ওরফে জনার্দনের গলায় একটা রিমোট কন্ট্রোল কলার পরানো। আমি একটা বোতাম টিপলে ওই কলারটা ফেটে যাবে। আপনারা কি জনার্দনের মৃত্যু চান নাকি আমাকে যেতে দেবেন? সৌনকবাবু, আপনি একটা ভুল করছেন। আপনি ভাবছেন আপনি একমাত্র হ্যাকার এই তল্লাটে। রূপসাদি, তোমার ঘড়ির সিগন্যাল জামারটা কি অন করা যাবে? রূপসা মুহূর্তের মধ্যে তার ঘড়ির একটা নব ঘুরিয়ে দিল। সৌনকের ফোনের স্ক্রিনটা ঝিলমিল করে বন্ধ হয়ে গেল। স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন। এখন আপনার কাছে কোনো কন্ট্রোল নেই সৌনকবাবু। আর জনার্দন সিং, উনি এই মুহূর্তে জিপে করে রাজেন্দ্রপুর হাসপাতালে যাচ্ছেন। রুদ্র স্যার ওনাকে আগেই সরিয়ে দিয়েছিলেন। সৌনকের চেহারা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। অসম্ভব। আমি তো আপনি যা দেখেছিলেন তা ছিল একটা প্রি রেকর্ডেড ভিডিও লুপ। আমি যখন ল্যাবরেটরিতে ছিলাম তখনই আপনার ফোনের আইপি অ্যাড্রেস আমি রূপসাদির ডিভাইসে ট্রান্সফার করে দিয়েছিলাম। আপনি নিজের জালে নিজেই ফেঁসে গেছেন। সৌনক দৌড়ে পাহাড়ের কিনারে গিয়ে ঝাঁপ দিতে চাইল, কিন্তু রূপসা এক নিপুণ জুডো থ্রোতে তাকে মাটিতে আছাড় দিল। রুদ্র স্যার ঝাঁপিয়ে পড়ে তাকে হাত করা পড়ালেন। এবার চলো খোকা, ছেলের ডাল ভাত অনেক মিস করছো মনে হচ্ছে। সবাই যখন শান্ত হচ্ছে, বিরাজমোহন ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসলেন। তার রাইফেলটা তিনি আরণ্যকের পায়ে নামিয়ে রাখলেন। আরণ্যক বিরাজমোহনের দিকে তাকালো। তার অপরাধ অনেক, কিন্তু তার বেদনার গভীরতাও অপরিসীম। রুদ্র স্যার, বিরাজবাবুকে অ্যারেস্ট করুন, তবে ওনার জবানবন্দি আমাদের খুব দরকার এই অঙ্গ পাচার চক্রের বাকি শেকড়গুলো উপড়ে ফেলার জন্য। ঠিক তখনই ভোরের প্রথম সূর্য পাহাড়ের আড়াল থেকে উঁকি দিল, কিন্তু আরণ্যকের মন বলছে কিছু একটা এখনো ঠিক নেই। সে পকেট থেকে পিয়ালি সেই লকেটটা বের করলো, যেটা সে ল্যাবরেটরি থেকে কুড়িয়ে পেয়েছিল। লকেটের ভেতরে একটা ছোট মেমোরি কার্ড। সৌনক বলছিল ও আসল লেখক, বিনয় বলছিল মাস্টার মাইন্ড, কিন্তু পিয়ালি এই লকেটটা কার কাছে পৌঁছে দিতে চেয়েছিল? অহিনবাবুর কি আরও কোনো সন্তান আছে? আরণ্যকের লকেটের পেছন দিকে খোদাই করা একটা নাম দেখল, আরণ্যক। নিজের নাম দেখে সেখানে আরণ্যকের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার সাথে এই পরিবারের সম্পর্ক কি? পাহাড়ের চূড়ায় ভোরের আলো ফুটলেও আরণ্যকের চারপাশটা যেন নিকষ কালো অন্ধকারে ঢাকা পড়ে গেল। 19 বছরের আত্মবিশ্বাসী ছেলেটার হাত আজ প্রথমবার কাঁপছে। কি হলো আরণ্যক? সৌনককে তো গাড়িতে তুললাম, বিরাজবাবুও সারেন্ডার করেছেন, তুমি ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আরণ্যক উত্তর দিল না। সে লকেটটা রুদ্রচারের হাতে দিল। লকেটের পেছনে সূক্ষ্মভাবে লেখা, আরণ্যক, আমার শেষ আশ্রয়। এ কি, পিয়ালি তোমাকে চিনত? কিন্তু তুমি তো এই কেসের আগে কোনোদিন রাজেন্দ্রপুরে আসোনি। আরণ্যক, তোমার বাবার নাম কি অবিনাশ সেনগুপ্ত ছিল? আরণ্যক চমকে উঠে রূপসার দিকে তাকালো। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? বিরাজমোহন যখন ল্যাবে কথা বলছিলেন, তিনি একটা ফাইল ফেলে এসেছিলেন, আর সেটা আমি কুড়িয়ে নিয়েছি। আরণ্যক, তোমার বাবা অবিনাশবাবু ছিলেন অহিন আর বিরাজের পার্টনার।
20 বছর আগের যে আগুনের কথা বলা হচ্ছে সেই আগুন তোমার বাবা লাগিয়েছেন বলে পুলিশের রিপোর্ট ছিল, কিন্তু আসলে তোমার বাবাকে ওই আগুনেই বলে দেওয়া হয়েছিল। আরণ্যক পাথরের মতো দাঁড়িয়ে শুনতে লাগলো। রূপসা ফাইলটা খুলে দেখালো। সেখানে একটা পুরনো নিউজ পেপার ক্লিপিং। লেখা আছে, নার্সিংহোম অগ্নিকাণ্ডে ডক্টর অবিনাশের রহস্যজনক মৃত্যু। তার মানে আমার মা আমায় ছোটবেলায় বলেছিলেন বাবা দুর্ঘটনায় মারা গেছেন। তিনি আমায় এই শহর থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। পিয়ালি কি তবে জানতো আমি কে? আরণ্যক ভ্যানের কাছে যেতেই বিরাজ তার আধপোড়া হাত দিয়ে আরণ্যকের গাল ছুলেন। তার চোখে এখন জল। তোমার বাবা অবিনাশ আমার সবচাইতে প্রিয় বন্ধু ছিল। অহিন আর বিনয় যখন যখন আমাকে আর অবিনাশকে পুড়িয়ে মারার ছক কষেছিল, তখন অবিনাশ আমাকে সুড়ঙ্গ দিয়ে বের করে দিয়েছিল। ও নিজে বের হতে পারেনি, কিন্তু মরার আগে ও আমাকে একটা কথা বলেছিল। বিরাজ, বিরাজ, আমার ছেলেকে বাঁচিও। ওর নাম আমি আরণ্যক রেখেছি, কারণ ওই রহস্যের অরণ্য একদিন ভেদ করবে। আরণ্যক হাঁটু কেড়ে মাটিতে বসে পড়ল। যে কেসটা সে স্রেফ বুদ্ধির খেলা হিসেবে নিয়েছিল, সেটা এখন তার নিজের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। পিয়ালি সব জেনে গিয়েছিল আরণ্যক। ও তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ও জানতো অহিনের পাপের সাম্রাজ্য ধ্বংস করার মতো ক্ষমতা শুধু তোমার আছে। লকেটের ভেতরে যে মেমোরি কার্ডটা আছে না, ওটা অহিন চুরি করতে চেয়েছিল। আরণ্যক দ্রুত কার্ডটা তার ফোনের অ্যাডাপ্টারে লাগালো। স্ক্রিনে একটা ভিডিও ফাইল ফুটে উঠল। ভিডিওটা পিয়ালির নিজের রেকর্ড করা। সে কাঁপা কাঁপা গলায় কথা বলছে। আরণ্যক, আমি জানি না এই ভিডিওটা তোমার কাছে পৌঁছবে কিনা, কিন্তু আমি নিশ্চিত অহিন কাকা বা ডাক্তার বিনয় কেউ আমায় বাঁচতে দেবে না। শোনো, আসল মাস্টার মাইন্ড এরা কেউ নয়। এরা সবাই একজনের নির্দেশ পালন করছে, আর সেই মানুষটা আমার খুব চেনা, আর সে হলো। ঠিক যখন পিয়ালির নামটা বলতে যাবে, ভিডিওটা যান্ত্রিক ত্রুটির কারণে কেটে গেল। কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। একটা পুরনো আমলের দেওয়াল ঘড়ির পেন্ডুলামের শব্দ। রুদ্র স্যার, রাজেন্দ্রপুর গ্রামে কার বাড়িতে পেন্ডুলাম ঘড়ি আছে? কেন? অহিনবাবুর ড্রয়িং রুমে তো একটা ছিল। না, ওটার আওয়াজ অন্যরকম। এই ভিডিওতে যে শব্দটা শোনা যাচ্ছে সেটা একটা গির্জার ঘন্টার মতো গম্ভীর। রুদ্র স্যার, রাজেন্দ্রপুরে কি কোনো পুরনো চার্চ বা মিশনারি স্কুল আছে? হ্যাঁ, একটা পরিত্যক্ত সেন্ট জেভিয়ার স্কুল আছে পাহাড়ের নিচে, কিন্তু ওটা তো 10 বছর ধরে বন্ধ। ওখানে চলুন। পিয়ালি যখন ভিডিওটা করছিল ওই বাড়িতে ছিল না, ওই স্কুলে বন্দি ছিল। তারা দ্রুত গাড়ি ছুটিয়ে সেই পরিত্যক্ত স্কুলের সামনে পৌঁছল। জরাজীর্ণ ইটের দেওয়াল, চারিদিকে আগাছা, গেটটা মরচে ধরা। তারা ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সবার শরীরে। স্কুলের হল ঘরে প্রবেশ করতেই দেখা গেল বিশাল এক দেওয়াল ঘড়ি। ওটা এখনো চলছে, কিন্তু হল ঘরের মাঝখানে যা দেখা গেল তাতে আরণ্যকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে একটা কফিন রাখা, আর কফিনের উপরে বসে আছে এক বৃদ্ধা। তার পরনে ধবধবে সাদা শাড়ি। তিনি খুব শান্তভাবে একটা বই পড়ছিলেন। এলে তবে আরণ্যক, আমি জানতাম তুমি ঠিক আসবে। তোমার বাবার চোখগুলো তুমি একদম হুবহু পেয়েছো। বড় মা, আপনি আপনি তো কাশিতে মারা গিয়েছিলেন। মরে গেলে এই ছেলেদের সামলাতো কে? অহিন, বিরাজ, বিনয় সবাই আমার হাতের পুতুল ছিল। আমি চেয়েছিলাম এই মাটির নিচে এক বিশাল গবেষণাগার তৈরি করতে, যা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু অবিনাশ বাগড়া দিয়েছিল।
তাই ওকে সরাতে হলো। তার মানে পিয়ালিকে আপনি মারার আদেশ দিয়েছিলেন? পিয়ালি বড্ড বেশি বুঝতো। ও নিজের বংশের বিরুদ্ধে যেতে চেয়েছিল। আরণ্যক, তুমিও কি তোমার বাবার মতো ভুল করবে, নাকি আমার সাথে হাত মেলাবে? আমার কাছে তোমার বাবার সেই অসমাপ্ত গবেষণার শেষ অংশটা এখনো আছে। আরণ্যক দেখল বৃদ্ধার পেছনে একদল সশস্ত্র লোক অন্ধকার থেকে বেরিয়ে আসছে। তারা এই অঙ্গপাচার চক্রের আসল রক্ষী বাহিনী। রুদ্র, রূপসা, তোমরা এখান থেকে জ্যান্ত ফিরবে না। আর আরণ্যক, তুমি আমার নাতি হতে পারতে যদি অহিন তোমাকে দত্তক নিত, কিন্তু এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ আরণ্যক পকেট থেকে সেই পিতলের হাতলওয়ালা ছুরিটা বের করল। সে ওটা বৃদ্ধার দিকে তাক করল না, বরং নিজের হাতের তালুতে একটা আঁচড় কাটল। আমার রক্তে অবিনাশ সেনগুপ্তের ডিএনএ আছে, আর আমার বাবা আমাকে শিখিয়েছেন জ্ঞান যখন অপরাধের হাতিয়ার হয় তখন সেই জ্ঞানকে ধ্বংস করে দেওয়া উচিত। রুদ্র স্যার, ড্রোনগুলো চালু করুন। মুহূর্তের মধ্যে জানলা দিয়ে ডজন খানেক পুলিশি ড্রোন ভেতরে ঢুকে এলো। আরণ্যক আগে থেকেই একটা সিগন্যাল পাঠিয়ে রেখেছিল। শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘর্ষ, বৃদ্ধার রক্ষীদের সাথে পুলিশের গোলাগুলি। সংঘর্ষের মাঝখানে বৃদ্ধা কফিনটা খোলার চেষ্টা করলেন। আরণ্যক দৌড়ে গিয়ে তাকে বাধা দিতে চাইল। কফিনটা খুলতেই দেখা গেল ওটা খালি নয়, ওটার ভেতরে থরে থরে সাজানো রয়েছে কয়েক কোটি টাকার হীরা আর সোনার বার। এই ছিল আপনার নেশা? জ্ঞান নয়, স্রেফ লালসা। হঠাৎ বৃদ্ধা একটা বোতাম টিপলেন। যদি আমি না পাই, তবে কেউ পাবে না। পুরো হলঘরটা কাঁপতে শুরু করলো। স্কুলের ছাদ ধসে পড়তে শুরু করলো। আরণ্যক বৃদ্ধাকে টেনে বের করতে চাইল, কিন্তু তিনি রাজি হলেন না। তিনি তার সোনার পাহাড় আঁকড়ে ধরে ভেতরেই রয়ে গেলেন। রুদ্র স্যার আর রূপসা আরণ্যককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো। এক বিকট শব্দে পরিত্যক্ত স্কুলটা ভেঙে পড়ল। ধুলোর মেঘে ঢেকে গেল সব। আরণ্যক হাঁপাতে হাঁপাতে মাটির উপরে বসে পড়ল। তার চোখের সামনে তার বাবার খুনিরা আর বংশের কলঙ্কিত ইতিহাস সব ছাই হয়ে গেল। ধ্বংসস্তূপের ধুলোবালি যখন থিতু হয়ে এলো, রাজেন্দ্রপুরের আকাশ তখন পরিষ্কার হতে শুরু করেছে। সেন্ট জেভিয়ার স্কুলের সেই শতাব্দী প্রাচীন ঘড়িটা এখন স্তব্ধ। ভগ্নস্তূপের নিচে চাপা পড়ে গেছে এক পৈশাচিক সাম্রাজ্যের শেষ চিহ্ন, আর তার প্রধান কারিগর অহিনদের মা। ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জি আরণ্যকের কাঁধে হাত রাখলেন। সব শেষ আরণ্যক। যে অরণ্যের জট 20 বছর ধরে পাকিয়েছিল, আজ তুমি তা ছিঁড়ে ফেললে। তোমার বাবা যেখানে শেষ করেছিলেন, তুমি সেখান থেকেই নতুন করে শুরু করলে। আরণ্যক কোনো উত্তর দিল না। সে ধ্বংসস্তূপের মাঝখান থেকে একটা পোড়া কাঠের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারল। তার চোখে জল নেই, আছে এক গভীর তৃপ্তি। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো বিরাজমোহনের সামনে। বিরাজকে এখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। বিরাজ কাকা, আপনাকে হয়তো অনেক বছর জেলে থাকতে হবে, কিন্তু আপনি কথা দিন আপনি বেঁচে থাকবেন। বাবার অসমাপ্ত কাজগুলো আমি পূর্ণ করব, তবে রক্তের বিনিময়ে নয়, বিজ্ঞানের আলোয়। অবিনাশ আজ দেখলে খুব খুশি হতো রে। তুই ওর যোগ্য সন্তান। জনার্দনকে পুলিশ মুক্তি দেবে কারণ ও পরিস্থিতির শিকার। তুইও দেখাশোনা করিস। আরণ্যক মাথা নাড়ল। রূপসা এগিয়ে এলো। তার হাতে একটা ছোট কালো বাক্স। আরণ্যক, ধ্বংসস্তূপের এক কোণে এটা পাওয়া গেছে। বৃদ্ধার বোধহয় একটা ব্যক্তিগত লকার ছিল। এতে কি আছে জানো? আরণ্যক বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা ডায়েরি আর কিছু পুরনো ফটোগ্রাফ। ডায়েরিটা আরণ্যকের বাবা অবিনাশ সেনগুপ্তের। শেষ পাতায় লেখা ছিল, যদি আমি আর ফিরতে না পারি, আরণ্যক যেন জানে আমি পালিয়ে যাইনি, আমি লড়াই করেছি,
বিজ্ঞানের আবিষ্কার যেন মানুষের মরণের কারণ না হয়, সেটাই আমার শেষ প্রার্থনা। আরণ্যক ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরল। 20 বছরের এক দীর্ঘ লড়াই আজ সার্থক হল। ঘটনার 1 মাস পর শহরের এক নিরিবিলি বাড়িতে বসে আছে আরণ্যক। তার সামনে টেবিলের ওপরে অনেকগুলো পুরনো ফাইল আর সেই লকেটটা। রাজেন্দ্রপুরের কেসটা এখন খবরের কাগজের হেডলাইনে। অহিনবাবু আর ডাক্তার বিনয় আজ মৃত, সৌনক জেলে পড়ছে, আর বিরাজমোহনের বিচার চলছে। হঠাৎ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল রূপসা। তার হাতে একতোড়া ফুল। কি খবর গোয়েন্দা প্রবর? নতুন কোনো রহস্যের গন্ধ পেলে? না রূপসাদি, আপাতত একটু বিশ্রাম চাইছি। রাজেন্দ্রপুরের সেই রক্তমাখা দিনগুলো এখনো ভুলতে পারছি না। জানো, অহিনবাবুর সম্পত্তির একটা বড় অংশ পিয়ালি তোমার নামে বিল করে গিয়েছিল। ও জানতো তুমি ওর আসল বন্ধু। তুমি কি সেই টাকা নেবে? টাকাটা আমি নেব না রূপসাদি। আমি অহিনবাবুর ওই বাগান বাড়ি বসন্ত বিলাসকে একটা চ্যারিটেবল হাসপাতালে রূপান্তর করার ট্রাস্ট গঠন করেছি। ওখানে জনার্দনবাবু থাকবেন। গ্রামের দরিদ্র মানুষের সেবা হবে ওখানে। রূপসা মুগ্ধ হয়ে তাকালো। সত্যি সত্যি তোমার নাম আরণ্যক রাখা সার্থক। তুমি গভীর অরণ্যের মতো রহস্যময় হলেও তোমার মনে আছে সূর্যের আলো। ঠিক তখনই আরণ্যকের মোবাইলে একটা মেসেজ এলো। অপরিচিত নাম্বার। মেসেজে একটা নতুন মার্ডার সিনের ছবি, আর নিচে লেখা, আরণ্যক, খেলা মাত্র শুরু হলো, আসবে নাকি? আরণ্যক মোবাইলটা পকেটে রাখল। তার চোখের সেই বুদ্ধিদীপ্ত উজ্জ্বলতা আবার ফিরে এলো। সে জানলার দিকে তাকালো। বাইরে সূর্য মধ্য গগনে। রূপসাদি, ডিটেকটিভের জীবনে কোনো জবনিকা থাকে না। একটা অধ্যায় শেষ হলে আর একটা শুরু হয়। চলো, নতুন রহস্য ডাকছে। তারা দুজনে যখন বাড়ি থেকে বেরোলো, তখন রাজেন্দ্রপুরের সেই অভিশপ্ত ইতিহাসের ওপর এক নতুন ভোরের রোদ উজ্জ্বল হয়ে হাসছে। রক্তিম ধাঁধা শেষ হয়েছে ঠিকই, কিন্তু আরণ্যকের যাত্রা তো সবেমাত্র শুরু।